এবং 25 তলার মতো একটি বিল্ডিং, যেখানে 103 এবং 104 নং ফ্ল্যাটে বসবাস করেন এই শালা দুলা ভাই। তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কিছু না কিছু একটা সমস্যা আছে। কারোর প্যানিক ডিসঅর্ডার, কেউ বা বেশি মদ খায়, কেউ বা যেখানে হাত দেয় সেখানে কেমন শুরু করে দেয়। আর বড় একটা সমস্যা হচ্ছে হুটহাট একজন আরেকজনের ধন করে ফাঁস করে দেয়। এরকম মজার প্লট নিয়ে আজকের ড্রামা ভিলেন্স এভরিওয়্যার। শুরুতে দুলা ভাই যিনি, ওনার নাম চুল। আসলে ওনার স্বাভাবিক একটা দিনে কতটা সমস্যা পড়েন এগুলো একটু হিসাব করি। উনি ঘুম থেকে উঠেন দেরি করে, তাই অফিসে যেতে তাড়াহুড়ো করতে গিয়ে এই রোডে থাকা খান। সব দূর শোনার স্ত্রী নারা তখন বাথরুমে বসে বসে গান শুনছিল। চুল এসে বলেন পায়খানা করার সময় দরজা বন্ধ করে রাখতে হয়। ওনার দ্বিতীয় সমস্যা হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি তার ছেলের ইউনিফর্ম নিজের শার্ট বেড়ে পরে নিয়েছেন। তারপর লিফটে এসে দেখেন লাশের মতো কে যেন শুয়ে আছে। পরে বুঝতে পারেন এটা তার আপন মেয়ে, যে সারা রাত মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফিরেছিল। তারপর চুল পার্কিং এ এসে দেখেন কে যেন ওনার গাড়ি একদম ঠিক সামনে গাড়ি পার করে রেখেছে। এটা দেখে ওনার মাথা নষ্ট হয়ে যায়। তিনি অনেক কষ্ট করে ওটাকে সরান, কিন্তু আরেকটা বিপদ, ওনার গাড়ির পাশে আরেকটা গাড়ি। দরজা খুলে ঢুকবেন কিভাবে? অনেক কষ্ট করে ঢুকতে গেলে ওনার শার্টটাই ছিঁড়ে যায়। যাও তিনি গাড়ি নিয়ে বের হলেন, কিন্তু স্টিয়ারিং এর উপর ওনার স্ত্রী তুলে লাগিয়ে এস্থেটিক শাস্তি চেয়েছিল, কিন্তু সব তুলে চুলের মুখে ঢুকে যায়। হুট করে চুল লক্ষ্য করেন ওনার গাড়ির ফুয়েল একদম লো দেখাচ্ছে। তিনি নারাকে ফোন করেন কেন গাড়িতে গ্যাস ভরা হয়নি, কিন্তু নারা তার বোন ইউজিনকে ফ্ল্যাট থেকে বের হতে দেখে তার সাথে গল্প করতে শুরু করে। ইউজিন তার বোনকে বলে আমি আমার ছেলে মেয়েদের স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত, তাই বাজারে যাচ্ছে কিছু ফল কিনতে। নারা বলে তাহলে তোমার আপেল অথবা কমলা কিনা উচিত। ওদিকে চুল গাড়ি থেকে বলেন আরে ব্যাপারটা আপেল কমলা নিয়ে নয়, আমার গাড়িতে গ্যাস নেই। নারা তারপর সাতলারের গ্যাস পেটিসে রুমে আসে, কিন্তু সে হঠাৎ দেখে তাদের এখানে একটা নতুন লোক এসেছে। তার নাম নিজন। তাকে নিয়ে সবাই গসিপ করলেও নারাকে পাত্তা দেয় না। চুলের গাড়ি বন্ধ হলে তিনি দৌড়াতে শুরু করেন। তিনি যে অফিসে কাজ করেন সেখানে তার শালাও কাজ করে। চুল জিনুকে জানান যেভাবে হোক আমি অফিসে না আসা পর্যন্ত বসকে উপরে উঠতে দিও না। তাদের অফিস 13 তলায়, কিন্তু বস যখন 3য় তলায় পৌঁছান জিনু এসে দরজা খুলে আবার পালিয়ে যায়। এভাবে সে প্রায় প্রত্যেক তলাতেও লিফট থামায় আর পালায়। বসরা মনে করেন হয়তো লিফটটা নষ্ট, তাই তার সিদ্ধান্ত নিয়ে সেই দিয়ে যাবে। কিন্তু সেই দিয়ে যেতে হলে আবার একটা দরজা আছে, জিনু ওটা বন্ধ করে দেয়। যতক্ষণ না তার দুলাভাই চুল অফিসে পৌঁছান ততক্ষণ পর্যন্ত সে এভাবেই সহ্য করে। চুল তারপর অফিসে পৌঁছালে তিনি তার শালা জিনুর কাপড় পরে প্রেজেন্টেশন দেন। ওদিকে চুলের শালা জিনু গাড়ি চালাতে খুব ভালোবাসে, কিন্তু সে এতটা ভালোভাবে চালাতে পারে না। চুল বারবার বলেন চালাতে না পারলে এখনই নেমে যাও, কিন্তু জিনু গাড়িকে পার্ক করেই ছাড়বে। সে একবার ধাক্কা লাগায়, 2বার, 3বার, আর 4 নম্বরবার সেটা দুলাভাইয়ের সাথে ধাক্কা লাগিয়ে ওনাকে একদম চেপটা করে দেয়। জিনু এসে ওনাকে ধরে ধরে হাসপাতালে নিয়ে যাবে, তা না সে এসে বলে দুলাভাই আপনি এখানে শুয়ে আছেন কেন? ওদিকে না খেয়াল করে নতুন মেয়ে মিজু আসার পর থেকে তাকে কেউ যেন আর পাত্তাই দিচ্ছে না। হুট করে মেয়েটা চলে গেলে না চিন্তা করে আমি তাকে আগে কোথায় যেন দেখেছি। তারপর সে চিৎকার করে বলে ফায়ারফক্স, এই মেয়েটা ফায়ারফক্স ব্র্যান্ডের আর্টিস্ট। তারপর সে বলে ইস আমি এটা কি করলাম, আমি তাদের গানের কি ফ্যান, কিন্তু তার সাথে প্রথম দিনই ঝগড়া লাগিয়ে দিলাম। তারপর তার সবাই মিজুমের অ্যাপার্টমেন্টে ঘুরতে যায়, কিন্তু মিজুম উপহার গ্রহণ করে দরজা লাগিয়ে দিবে। সাথে সাথে না বলে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম, তুমি আমাদের এভাবে বিদায় করে দিতে পারো না। তারা মিজুমের বাসায় ঢুকে যতটা না খুশি হয় আমার মনে হয় না তাদেরকে বঙ্গভবনে ছেড়ে দিলে এতটা খুশি হতো। না তারপর কফি খেতে খেতে বলে আর একজন সেলিব্রিটি বানানো কফি, আচ্ছা তুমি কি বিবাহিত? মিজুম এমন প্রশ্ন শুনে ভরকে যায়। হুট করে আরেক মহিলাকে শার্ট এনে বলে আমি ভেবেছিলাম তুমি অবিবাহিত, কিন্তু এটা কি? মিজুম বিব্রত হয়ে জানায় এটা আমার বাবার জন্য শার্ট কিনে এনেছি, তোমরা এগুলো বের করছো কেন? না তারপর শার্টের উপর একটা লেটার পড়তে চেষ্টা করে, যেটা আসলে যে টাইপের কিছু একটা লেখা ছিল। হুট করে এক মহিলা বলে ওঠে আপনার কি চুল পড়ার রোগ আছে? মিজুম এসে মহিলাকে বলে এভাবে অচেনা কারোর বাথরুমে ঢোকা কি ধরনের অভদ্রতা? ওই মহিলা বলে আসলে তা না, আজকাল আমার চুল পড়ার রোগ আছে। তাই ভাবলাম একজন সেলিব্রিটি কি ধরনের শ্যাম্পু ব্যবহার করে। আর সেই সময় অন্য প্রান্তে আরেকজন বলে আর এই পারফিউমের গন্ধটা তো খুব সুন্দর। তারা টানাটানি করতে গিয়ে ওটা ভেঙে ফেলে। মিজুম তারপর কেঁদে কেঁদে বলে এটা আমার ভালোবাসা ছিল। তারপর মুশি ফিরে বলে আই মিন আমার বাবার ভালোবাসা ছিল, তিনি এটা আমার জন্য ফ্রান্সের প্যারিস থেকে আনিয়েছিলেন। এটা একটা পার্সোনাল পারফিউম, তোমরা কিভাবে এটা করতে পারলে? বিকেলবেলা চুল একদম পাগলের মতো এসে ঘুরে ঢোকেন। তিনি অনেক খুঁজেও ওনার স্পেশাল জিন্সটা পান না। না বলেন ওই কিং নামের জিন্সটা ওটা তো আলমারিতে, কিন্তু চুল একটু খাটো হয় আলমারি থেকে জিন্সটা নামাতে পারছিলেন না। তাই না ওনার স্বামীকে তুলে দিয়ে দেয়, কিন্তু চুল এক সময় বুঝতে পারেন তাদের মেয়ে লুকিয়ে পুরোটা সাফ করে দিয়েছে। আসলে কিং নামের স্পেশাল জিন্সটা উনি ওনার বসের জন্মদিনের জন্য আনিয়েছিলেন। না তারপর নতুন একটা কিনে এনে বলে এরকম জিনিস তো যে কারো ঘরে পাওয়া যায়, আমাদের বিল্ডিং এ শত শত পরিবার বসবাস করে। চুল তারপর ওনার বসের অ্যাপার্টমেন্টে আসেন, অন্যরা বলতে থাকে ওদেরকে কে ইনভাইট দিয়েছে। বস বলেন চুল আমি কি তোমার স্টেশন আসতে বলেছিলাম? না হু হু করে হাসতে হাসতে বলে বস যত মানুষ তত মজা। হুট করে না খেয়াল করে বসের শার্টের হাতে জেড লেখা, এটা পরে সে আবার হু হু করে হাসতে থাকে। চুল না স্ত্রীকে টেনে নিয়ে বলেন আর এখানে পাগলের মতো হাসছো কেন? না তারপর বসের স্ত্রীর কাছে ছুটে যায়। সে হুট করে গ্রাম শুকে শুকে বলে এই স্মেলটা আগে কোথাও যেন দেখেছি। বসের স্ত্রী জানান এটা কেবল পার্সোনাল পারফিউম, আমার স্বামী প্রেস থেকে আনিয়েছেন। না তারপর বাথরুমে এসে চিন্তা করে এটা খুবই অদ্ভুত, শার্টের হাতে জেড, তারপর প্রেসের পারফিউম, এগুলো যেন আগে কোথাও শুনেছি। হুট করে নানা এরকম শ্যাম্পু এই জায়গা দেখে তারা রঙ মিলাতে সময় লাগেনি। এই সমস্ত প্রোডাক্টে ওই ক্যাপা পার্টিস্ট মিজুমের ঘরে ছিল। ওদিকে বসের সামনে দুটো অপশন, এগুলো ব্যবসায়িক কাজ। এক চুলের কথা মতো অফারটা মেনে নেয়া, যেটা করলে চুল অনেক বড় একটা মুনাফা পাবে। দুই চুলের মতো অন্য একজন কর্মচারীর অফার মেনে নেয়া। এই সময় বস বাথরুমে গেলে না তার স্বামীকে বলে ঘটনাটা এই মুহূর্তে সমাধান করছে। না তারপর বসের পথ আটকে দাঁড়ায় আর বলে একই সাথে দুইটা জীবন চালাচ্ছেন, যদি সত্যটা সবাই জেনে ফেলে ভেবেছেন কি হবে? তাই আপনি ভালো ভালো আমার সামনে কথা মতো ইনভেস্ট করেন। বস আসলে কিছু বুঝতে পারেনি, তিনি নানাকে পাগল বলে আবার খেতে বসেন। হুট করে নানা মাইক হাতে নিয়ে বলতে থাকে 1 2 3 1 2 3 মাইক টেস্ট। প্রিয় বস আপনার জন্মদিনে কোনো একটা গান গাইবো, ফায়ারফক্সের প্রথম গান, আপনি নিশ্চয়ই গান আগে শুনেছেন। এরকম গানের ইশারা ইঙ্গিতে বস বুঝে যান এই মহিলা আসলে বিপজ্জনক। তাই হুট করে বস টেবিলে থাবা দিয়ে বলেন চুল তোমার ওয়াইফে এমন প্রতিবার জন্য আমি তোমার অফারটা মেনে নিলাম। তারপর না কানে কানে ফিসফিস করে ওনার স্ত্রীকে কি যেন বলে। ওনার স্ত্রীর সাথে সাথে পুরো কেকটা
ছেলে না সিয়ং। বাতা তার খালাতো বোনকে এসে বলে, তুমি যে প্রেম করো এটা কিন্তু আমি জানি। সিয়ং তার ওয়ালপেপারে ছবি দেখিয়ে বলে, জানলে কি আর না জানলে কি, সে কিন্তু হ্যান্ডসাম। দাদা জানায়, শুধুমাত্র চেহারা দেখে কাউকে বিচার করলে তাকে বড় অসম্মানে ডেকে আনে। এটা নিয়ে তারা সেখানে চিল্লাচিল্লি লাগিয়ে দেয়। ওদিকে চুলে চলে সিয়ং তার বন্ধুদের নিয়ে গেম খেলছে আর কান এসবের মাঝে পড়াশোনা করছে। এটা দেখে চুল ভাবেন, আমার ছেলে যদি এভাবে পড়তো। এই সময় ইউজিন তার স্বামীকে বলে, তোমাকে বলেছিলাম বসে বসে প্রস্তাব করতে, তুমি দাঁড়িয়ে করলে কেন? আসলে এই দুই ফ্যামিলির দুই স্বামী দুজনে তাদের স্ত্রীকে প্রচন্ডভাবে ভয় পায়। জিনু বলে, দুলাভাইও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেন, আমি করলে যত দোষ। চুল এগিয়ে সে সহমত জানায়। ঠিক সেই সময় নানা পেছন থেকে বলে ওঠে, তাহলে তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করো। চুল সাথে সাথে জবাব দেয়, না আমি বসে করি, বসে থাকলে আমার সুবিধা হয়। নিজের চোখের সামনে দুলাভাইয়ের এমন দ্বৈত ব্যবহার দেখে জিনু একটু কষ্ট পায়। তারা দুজন মিলে একটা সিদ্ধান্ত নেয়। চুল বলেন, আমরা কি আবর্জনা পাত্র নাকি অন্যের বানানো পুতুল? এখন থেকে আমরা যা চাইবো তাই করবো, কারণ আমরা পুরুষের টাকা উপার্জন করি। চুল রুমে ঢুকে না বলে, বলো তো আমাকে কোন জামা পরে বেশি সুন্দর লাগবে? প্রথমবারের মতো চুল সাহসী করে বলেন, তোমার এত জামা কাপড় কেন, সবগুলো ছেড়ে দাও, আমি এই জায়গাটাকে আমার ব্যক্তিগত স্টাডি রুমে পরিণত করবো। নারা অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার মাথা সব তার ছিঁড়ে গেছে? তারপর নারা রাগ করে সব কাপড় চুলের উপর ছুঁতে থাকে। চুলের জিনু তারপর বাইরে দেখা করে। জিনু বলে, আমি অনেক ঝাড়ি দিয়ে এসেছি, বলেছি যে মানুষ দাঁড়ায় না সে তো মানুষই না, আমি দাঁড়িয়ে প্রস্তাব করবো, দাঁড়িয়ে মরবো। আত্মীয় এই কথা বলার পর ইউজিন তার স্বামীকে হাতে কাছে যা পেয়েছে তা দিয়ে মেরেছে। জিনু জিজ্ঞেস করে, তো আপনার খবর কি? চুলো জানান, আমি তাকে তো বোকা দিয়েছি যে আমি বাড়ি ফেরার আগে যদি আমার রুম থেকে কাপড় না সরায় আমি তাকে তালাক দিয়ে দেবো। হয়তো এতক্ষণ অনুশোচনায় কাটছে। ফ্ল্যাটে তখন সোনা এসে তার ভাইয়ের বন্ধুদের লাত্তি দিয়ে বলে, যা তার বাড়িতে সে গেম খেলা চিল্লাচিল্লি করা এগুলো আবার কেমন আচরণ? সে তারপর তার ভাই সিয়ংকে বাঁচাতে কিছু একটা আনতে পাঠায়। ওদিকে সারাদুলা ভাই দুজনে মনে মনে ভাবছে, এভাবে রাগ করে বাড়ি থেকে আসাটা ঠিক হয়নি, কারণ সেখানে এত ঠান্ডা ছিল যে দুজনেরই টুকমুক শুকিয়ে যাচ্ছিল। জিনু ভাবে, বসে বসে প্রস্তাব করাটা কোনো সমস্যা না, কেন যে তর্ক করতে গেলাম। ঠিক সেই সময় সিয়ং আসে বাজার করতে। নিজের ছেলেকে দেখে চুল এগিয়ে যান, যাওয়ার আগে চুল বিলও দিয়ে যান। তিনি সিয়ংকে বলেন, বাসায় গিয়ে তোমার মা কি করছেন আমাকে ছবি তুলে পাঠিও। কান তখন ফিরছিল লাইব্রেরি থেকে, নিজের সন্তানকে দেখে এগিয়ে যায় জিনু। সে কানকে বলে, এটা সেই স্কার্ফটা না যেটা আমি তোমাকে গত মাসে কিনে দিয়েছিলাম? আচ্ছা এটাকে আমাকে একটু দিতে পারবে? মানে পড়তে এটা কেমন লাগে একটু আগ্রহ ছিল। কান খুলে দিতে দিতে বলে, বাবা ঠান্ডা লাগলে বাসায় যান। জিনু তারপর বলেন, বাসায় গিয়ে যদি তোমার মাকে হাসি খুশি দেখো তাহলে আমাকে মেসেজে এক লিখে পাঠিও, আর যদি খারাপ লাগে তাহলে দুই পাঠাও। নারা ইউজিন তখন তাদের বাসায় খাবার বানাতে ব্যস্ত। সিয়ং সেগুলো ছবি তুলে বাবাকে পাঠিয়ে দেয়। কানও তার বাবাকে এক লিখে পাঠায়। চুল বলেন, তো আমরা কি ভেতরে যাবো? এতক্ষণে নিশ্চয়ই অনেক কষ্টে বাপারা যে গান শুনে কাছে। তারা দুজনে যখন যাওয়ার জন্য প্রস্তুত হয়, ভেতরের অবস্থার সাথে সাথে খারাপ হয়ে যায়। দুই বোন খাবার ছুঁয়ে ঝগড়া করতে শুরু করে। চুল সাথে সাথে বলেন, এত তাড়াতাড়ি ফিরলে হবে না, আমাদেরও তো একটা সমান অভিমান আছে। কিন্তু সাথে সাথে শুরু হয়ে যায় বৃষ্টি আসার পূর্বাভাস। তারা অনেক কষ্ট করে একটা রেস্টুরেন্টে পৌঁছায়। কিন্তু এই রেস্টুরেন্টে কি বা খাবে? এক বোতল সোজুর দাম 9,000 টাকা, কিন্তু চুলের কাছে আছে 1,000 আর জিনুর কাছে আছে মাত্র 2,000। তারা রেস্টুরেন্টের মহিলাকে অনেক পামটাম দিয়ে কোনো মতো ছোট করে একটা স্যুপ অর্ডার করে। বিকেলে মারামারি করলেও সন্ধ্যাবেলায় দুই বোনেরই মুড পাল্টে যায়। নারা অনেক দুঃখ নিয়ে বলতে থাকে, তোর বয়স যখন 15 ছিল মনে আছে একবার তোর চুলে চুনকাম লেগে গিয়েছিল, শেষ পর্যন্ত তোর মাথা কামাতে হয়েছিল, এটা আমি করেছিলাম। এটা বলে দুজনে হুড় করে কান্না করতে শুরু করে। ইউজিনও বলে, আপু উচ্চ বিদ্যালয়ে একটা গুজব রটে গিয়েছিল মনে আছে? তুমি মারা গিয়েছিলে, ওই গুজবটা আমি ছড়িয়েছিলাম। ওদিকে চুলা জিনুর দুজনের ফোনে তাদের হয়ে তাদের ছেলেরা মেসেজ দিয়ে বলে, জরুরি অবস্থা, দুজনে বর্তমানে মাতাল আছে। চুলা চিন্তা করে এটাই সুযোগ ঘুরে ফেরার। আর এই দুই বোন মাতাল হয়ে যা ইচ্ছা তাই করে দুজনে বাসা থেকে বের হয়ে যায়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই চুলা তাদের স্ত্রীকে আটকাতে চেষ্টা করে। পরের দিন ডিনার করার সময় জিনু খেয়াল করে মিস্টার রহমানকে মেসেজ দিয়ে 11টার ভেতরে দেখা করতে বলেছেন। ও হচ্ছেন জিনু আর চুলের শ্বশুর। আর মিস্টার রহমানের জন্য ভুলে ছিল ওনার টমটমটা জিনুর মতো একজনকে চালাতে দেয়া। সে এত আস্তে আস্তে চালাচ্ছিল যে পেছনের গাড়িগুলো তাকে খুব বাজে ভাষায় গালিগালাজ করছিল। জিনু বলে, আমাকে মাফ করবেন, আমি 16 বছর চেষ্টা করেও ভালোভাবে গাড়ি চালানোটা আয়ত্ত করতে পারিনি। মিস্টার রহ বলেন, 16 বছর তো কিছুই না, আমি 50 বছরের ভালো ভাস্কর্য কোনটা সেটাই চিনতে পারলাম না। আসলে ওনার শিল্পকর্মের প্রতি খুবই আগ্রহ। আজ এক ফেস্টিভ্যালে এসেছেন ওনার একটা ভাস্কর্য নিয়ে, যদি মার্কস বেশি হয় উনি পুরস্কার পাবেন। ঘুম থেকে উঠে নারা খেয়াল করে তার মেয়ে সোনা তাকে ফাঁকি দিয়েছে। ওদিকে সারা রাত অন্য কোথাও কাটিয়ে সোনা বাসা ফিরে দেখে তার মা বাসা পাসপোর্টটা পাল্টে ফেলেছেন। সোনা তার খালাকে রিকোয়েস্ট করে ওনার বাসা থাকার জন্য। ওদিকে জিনু তার শ্বশুরের ভাস্কর্যটা গাড়ি থেকে নামাতে গিয়ে সেটা মাথা একদম ফাটিয়ে দেয়। এগুলো দেখে তার শ্বশুর কি বলবেন বুঝতে পারছিলেন না। জিনু বলে, আপনার কাছে যদি কষ্ট থাকে তাহলে এটা মাথা লাগিয়ে দিতাম। তারপর বলেন, সমস্যা নাই, কোনোদিন ভালো যায় আবার কোনোদিন খারাপও যায়, এটাই জীবন। দাদা তখন তার খালাতো বোনকে এসে বলে, আমি কি তোমার ট্যাবলেটটা ব্যবহার করতে পারি? সেই সময় সামনে কেউ আসলে সোনা বলে, খালা তুমি এসে গেছো। পরে দেখে এটা তার খালা না বরং তার মা। নারা তারপর সোনাকে ধরার আগে সোনা রুমে ঢুকে দরজা লক করে দেয়। সেখানে ইউজিন আসতে বলতে থাকে, খালা তুমি কিভাবে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলে? নারা হুট করে বলেন, তুমি যদি এক্ষুনি বেরিয়ে না আসো তাহলে আমি কোরাল দিয়ে দরজা ভেঙে দেবো। এমন কথা শুনে ইউজিন বলে ওঠে, আমি এখানে ভাড়া নিয়ে থাকি, কিভাবে তুমি এমন কথা বলতে পারলে? সোনা বলে, মা আমার কাছে কারণ আছে, গতকাল রাতে আমি একটা ফিউনারালে গিয়েছিলাম, আমার বান্ধবীর মা হুট করে মারা গিয়েছেন, যার কারণে সে একা হয়ে গিয়েছিল। আমি কিভাবে তাকে বলবো যে দেরি করে বাড়িতে ফিরলে মা আমাকে বকা দিবেন? এমন মিথ্যা বলা দেখে রুমে থাকা কান হতভম্ব হয়ে যায়। সোনা ইশারা দিয়ে বুঝায়, মুখ খুলে গলা কেটে দেবো। সোনা তার মায়ের সাথে ব্যাপারটা মিটমাট করে নেয়। সে তারপর পাসপোর্ট আর ব্যাগ রেডি করে দাদাকে বলে, আমি বাইরে যাওয়ার 5 মিনিট পরেই তুই এই ব্যাগটা আমাকে নিচে দিয়ে আসিস। সে তারপর দরজা খুলতে গিয়ে খেয়াল করে বাহির থেকে লোক লাগানো। আর মা বলেন, এটা খুলছে না কারণ আমি তালা দিয়েছি, আমি তোমাকে বলেছিলাম 3 রাত অনুমতি ছাড়া বাসার বাইরে থাকলে তুমি আউট। এটা বলে তিনি সোনার ফোনে লক খোলার চেষ্টা করেন। ওদিকে ভাস্কর্য ভেঙে যাওয়ায় কোনো পথ খুঁজে না পেয়ে
জিনুকে ভাস্কর্যের সাথে মিস্টার ও। জিনু বলতে থাকে, মিস্টার ও আমার তো প্রস্তাবে ধরেছে, তাছাড়া ঠান্ডাও লাগছে। ও হচ্ছে না, ঠান্ডার দিনে কি গরম লাগার কথা। ও চলে গেলে জিনু ভাবে আমার ডান হাত ব্যথা করছে, আমি কি এই হাত নামিয়ে অন্য হাত তুলবো। এটা করলে একটা বাচ্চা তখন বলে, মা ভাস্কর্যটা এইমাত্র নড়ে উঠলো। জিনু ভাবতে থাকে, দয়া করে প্লিজ আপনারা এখান থেকে চলে যান। ছেলেটার বাবা তারপর এগিয়ে এসে বলেন, ওয়াও এটা তো একদম জীবন্ত লাগছে, মনে হচ্ছে এটা ক্রিয়েটর অফ এডামের চিত্র। সিওনার বয়ফ্রেন্ড তখন গাড়ি নিয়ে তার আসার অপেক্ষা করছিল। সে মেসেজে লিখে, আমি অপেক্ষা করছি, তুমি কি আসবে না। অপর প্রান্ত থেকে সিওনার মা লিখে, চলো সম্পর্কটা ভেঙে দেই। তিনি আরো লিখেন, তুমি আমাকে রাতে বাইরে যেতে বাধ্য করেছো, তাই আমি হতাশ, খুবই হতাশ। সিওনার বয়ফ্রেন্ডের নাম টাইম। টাইম লিখে, কি আবল তাবল বলছো, তুমি তো রাতে থাকতে বললে, তুমি তো গতকাল হংকং যাওয়ার জন্য টিকিট কাটতে বললে, আমাদের ফ্লাইট ছেড়ে দেবে, তাড়াতাড়ি বের হও। এসব দেখে সিওনা অনেক রেগে গিয়ে বলে, মা তুমি অন্যের ফোন ঘাটাঘাটি করছো কেন। হুট করে নিচ থেকে গাড়ির হর্ন বেজে উঠলে তারা উঠে দিয়ে বলে, এই অপরিচিত বাচ্চার সাহস কি করে হয় অন্যের বাসার সামনে হর্ন বাজাচ্ছে। তারপরে তারা বুঝে যায় এটাই সেই ছেলে। সিওনা তারপর বাবাকে কোকাকোলা আর চকলেট খেতে দেয়, আর যেগুলো বাবাকে খাওয়ার জন্য ডক্টর নিষেধ করেছিল এগুলো আজ করতে পেরে ইউজিন সাথে সাথে দরজা খুলে দেয়। আর এর ফাঁকেই ব্যাগ নিয়ে সিওনা বেরিয়ে পড়ে। সে গাড়িতে এসে টাইমকে বলে, তাড়াতাড়ি চলো, মা আসার আগে যেতে হবে। টাইম জানা তোমার মা ইতিমধ্যে এসে গেছেন। অন্যদিকে এমন বাস্তব ভাস্কর্য দেখে জিনুর পাশে ভিড় লেগে যায়। হুট করে একটা পিচ্চি এসে জিনুর থেকে পায়ে ছিটিয়ে দেয়। জিনু ভাবে, ইস আমার প্রস্তাব আর আটকাতে রাখতে পারছি না, এখন কি করবো। পরিকল্পনা তারপর ভাস্কর্য দেখতে আসেন। একজন তো প্রশংসা করতে গিয়ে কলম দিয়ে গোটা দিয়ে ফেলেন, আর সাথে সাথে জিনু প্রস্তাব করে দেয়। সেই সাথে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তো ওই দিন ছিল সিওনদের স্কুলে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার দিন। বিপরীতে ছিল জিনুর ছেলে কান, কিন্তু নির্বাচনে জিতে যায় সিওন। সেই সময় অ্যাপার্টমেন্টে অন্য মহিলারা বলতে থাকে, না তোমার মাঝে নেতৃত্ব দেওয়ার সাহস আছে, তুমি চাইলে আমাদের বিল্ডিং এর সভাপতি পদে দাঁড়াতে পারো। সেই সময় সিওন আর তার বন্ধুরা রুমে ঢুকলে তারা যখন জানতে পারে সিওন বিপুল ভোটে ক্লাস প্রেসিডেন্ট হয়েছে, তার মা তো যার পরই না খুশি হন, কিন্তু অখুশি ছিল ইউজিন। তার ছেলে কানের কাছে এসে দেখে সে চোখের পানি ফেলে কাঁদছে। ইউজিন কানের হাত ধরে বলেন, মায়ের প্রতিশোধ নিব। ইউজিন চলে গেলে আমরা দেখি কান আসলে কাঁদছে না, সে ড্রপ লাগানোতে ব্যস্ত ছিল। নির্বাচনের মনোনয়নের জন্য দুই বোনই নাম লেখায়, আর একই সাথে ওই দুজনের ফোনে কল আসে তারা যেন অফিস থেকে ছুটি নিয়ে এক্ষুনি বাসায় চলে আসে। এক নং প্রার্থী নারা আর চুলরা তাদের নির্বাচনী প্রচারে নেমে পড়ে। নারা তার মেয়েকে বলে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো মদ খাওয়া যাবে না। ওদিকে প্রার্থী নং 2 ইউজিন তার ছেলে মেয়েদের লিফলেট দিয়ে বলছিলেন এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসতে। বাবারা বলে, মা এগুলো খুবই লজ্জাজনক কাজ। আমরা সেই সময় স্কুলে একটা মেয়েকে দেখি, তার নাম সেরিন। তাকে স্কুলের সবাই পছন্দ করে। আজকে তার গিটার কে বহন করে নিবে এটার জন্য ভিড় লেগে যায়। তাকে বিশেষভাবে পছন্দ করে সিওন। সে যে সেরিনের জন্য গিটারটা বহন করে নিতে চায় সেই শক্তি দেখানোর জন্য সে প্রায় 70টার মতো পুশ আপ করে। আর মানুষের ভালোবাসা যে কি পরিমাণে বিরক্তিকর হয় তা আপনি এটা না দেখে বুঝতে পারবেন না। কিন্তু তাদের ক্লাসে আরেকটা মেয়ে আছে, তার নাম কুনহি। কারণ সম্ভবত কুনহিকে পছন্দ করে, কিন্তু সে তার সাথে কথা বলার সাহসই পায় না। লিফটে তখন সারা দুলাভাইয়ের আলোচনা করে এগুলো আসলেই বিব্রতিকর, চলো কাজগুলো দায়সারা ভাবে করি। কিন্তু চুলের মাথা নষ্ট হয়ে যায়। যে দায়সারা ভাবে করতে বলেছে সে এখন নিজের বইয়ের প্রচারণার জন্য মাইক হাতে নিয়ে গান গাইছে। ওদিকে জিনুর মাথা নষ্ট হয়ে যায়। যে বলেছে কাজগুলো বিব্রতিকর সে কেন রাজার ড্রেস পরে নিচে গিয়ে তার বউকে জিতাতে চাইছে। হুট করে সিকিউরিটি এসে বলে, তোমরা এখানে পাগলের মতো শব্দ করছো কেন। বাসিন্দারা অভিযোগ করছেন নায়ক রাতে তখন বলছিল যে আমি প্রার্থী নং 1, আমি যদি জিতে যাই তাহলে তোমাদের সবাইকে প্রত্যেক সপ্তাহে একদিন করে ফার্স্ট ক্লাসের ডিনার খাওয়াবো। ইউজিন তখন অন্য ফ্ল্যাটে বলছিল, তোমরা তো জানোই আমি কোরিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য ও পুষ্টি নিয়ে পিএইচডি করেছি, আর আমার বড় ছিল ক্লাসে 1 নাম্বার। তো আমি যদি জিতে যাই তাহলে পুরো বিল্ডিং এ একটা মানসম্মত পড়ালেখার পরিবেশ তৈরি করবো। নারা তখন ভোট পাওয়ার জন্য অন্য ফ্ল্যাটে গিয়ে প্রতিশ্রুতি দেয়, ঠিক আছে আপনার বাথরুম পরিষ্কার করার দায়িত্ব আমাদের। তারা এত আজগুবি প্রতিশ্রুতি দিয়েছে সবগুলো সম্পন্ন করার দায়িত্ব আসে দুই শালা দুলাভাইয়ের কাছে। স্কুলে তখন ছাত্রদের মাঝে খুবই হতাশা কাজ করছে। তাদের আসলে ভুল ছিল সিওনকে প্রেসিডেন্ট বানানো। আগে যখন কান প্রেসিডেন্ট ছিল তাদের এত কাজ করতে হতো না, কিন্তু সিওন প্রথম দিনেই তাদেরকে সাফাই কর্মসূচিতে নিয়ে আসে। চুলা জিনু সিদ্ধান্ত নেন তারা এই ভোটে তাদের নিজেদের স্ত্রীকে হারিয়ে ছাড়বে, কারণ তারা বুঝতে পারছে যদি একজনের স্ত্রী সভাপতি হয় তাহলে তাদেরকে দিয়ে তাদের স্ত্রীরা যে কি পরিমাণে খাটুনি খাটাবে। তাই তারা অ্যাপার্টমেন্টের গ্রুপে ঢুকে একটা ফেক আইডি খুলে নিজেদের ওয়াইফাই যত কুকিটি আছে সব বলে দেয়। পরের দিন হয় একটা বিতর্ক অনুষ্ঠান, কে কতটুকু ভালো সেটাই দেখতেছে অন্য বাসিন্দারা। ইউজিন জিজ্ঞেস করে, নারা আপনি কি জানেন আমাদের অ্যাপার্টমেন্টের বার্ষিক বাজেট কত। নারা একবার বলে 225 মিলিয়ন, তারপর বলে 25 মিলিয়ন। ইউজিন তখন সবাইকে বলে, আপনারা কি এমন কাউকে বিশ্বাস করেন যে সংখ্যাটা ভালোভাবে পড়তে পারে না। তারপর ইউজিন নারা ছোটবেলায় রেজাল্ট কার্ড দেখায় যেখানে সব বিষয় ছিল FFF অর্থাৎ ফেল। এমনকি সে তার নিজের সিগনেচারে ভুল বানান লিখেছে। সবাই তখন নারা বাদ দিয়ে ইউজিনের নামে মিছিল দেয়, যেটা দেখে যেখানে চুলের হতাশ হওয়ার কথা ছিল সে হাসে। আর জিনু মন খারাপ করে, কারণ তারা দুজনে চাচ্ছে তাদের নিজেদের স্ত্রীদের হারিয়ে দিতে। তারপর নারা আসে ইউজিনের বদনাম দেখাতে। সেটা ছবি দেখিয়ে বলে, এটা দেখুন এটা ইউজিন যে সুপার শপে খাবার কিনতে গিয়ে একাধিক প্লাস্টিকের ব্যাগ চুরি করে। দিনের আলোতে চুরি। নারা তারপর বলে, ছোট চুরি বড় চুরি হয়ে ওঠে, আপনাদের কি কারো নিশ্চয়তা আছে সে যে আপনাদের অ্যাপার্টমেন্টে টাকা চুরি করবে না। ইউজিন রেগে গিয়ে বলে, তুমি কি তোমার সার্জারির জন্য আমার কাছ থেকে টাকা চুরি করনি। নারা তারপর সবার সামনে তার চুরি বের করে বলে, সার্জারির কথা যে কোনো কেউ তাহলে সবাই এটা দেখো। হাই স্কুলে থাকতে সে আমাকে দরজার সাথে ধাক্কা লাগিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, তাই আমার সার্জারিও করতে হয়েছিল, কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানায় তাই আমি চুরি করেছি। ইউজিন তারপর বলে, তোমার সামনে তো অযোগ্য, সে স্কুলে ছাত্রদের সিগারেট আনিয়ে দিইনি বলে ওদের কাছে মার খেয়েছে। এটা শুনে চুলের চুপ কপালে উঠে যায়। নারাও বলে, তোমার সামনে তো এত মাতাল যে সে বাথরুমে না গিয়ে ফ্রিজে ঢুকে প্রস্তাব করেছিল। এমন ঘটনার পর কেই বা চাইবে তাদেরকে ভোট দিতে। এই ভোট ক্যান্সেল হয়। কিন্তু পরের দিন চুলার জিনুকে মাস্ক মুখোশ পরে বাইরে যেতে হয়। তবুও পিছিয়ে পিছিয়ে বাচ্চাগুলো তাদের চিনে যায়। একজন বলে, আরে উনি তো সেই সিগারেট বহনকারী চাচা, সিগারেট ডেলিভারি বয়। আরেকজন বলে, আপনি কি পাউরুটি ডেলিভারি করেন। পরে চুলার দৌড়ে নিজেদের সম্মান বাঁচায়। পরে পরে আমরা দেখি চুল হুট করে ঘুম থেকে জেগে ওঠেন। তার মনে হচ্ছিল ঘরে হয়তো কেউ লুকিয়ে ঢুকেছে। ফ্রিজের উপর কারো হাত দেখে তিনি একদম ভূত দেখার মতো চমকে ওঠেন। আসলে সেটা ছিল কারো হাত মোজা। সকালে চুল তার স্ত্রীকে বলেন, আমার কাছে মনে হচ্ছে আমাদের বাসায় কে যেন লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করেছে।
নারা বলে, তুমি ইদানিং ব্যায়াম করা ছেড়ে দিয়েছো, তাই এত উল্টাপাল্টা স্বপ্ন দেখো। ইউজিন তখন ফিরছিল বাজার থেকে, হুট করে অন্য কারো লেটার বক্সে এই মুখোশওয়ালাকে হাত দিতে দেখে সে একটু চমকে যায়। ইউজিন বাসায় এসে নারী রাগান্বিত স্বরে বলতে থাকে, তুই তাহলে আমার নাইকি ব্র্যান্ডের স্কার্ফটা চুরি করেছিস। ইউজিন আসলে এসেছিল তার বোনের জন্য মিষ্টি আলু নিয়ে, সে রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। ইউজিন ঘরে ফিরে দেখে তারও কিছু কাপড় চোপড় কম। নারা ড্রয়ার খুলে দেখে অনেক ব্র্যান্ডের জিন্সগুলো একটু মেলো মেলো, মনে হচ্ছে কোনো ভূত খেয়ে চলে গেছে। রেডিওতে তখন বলা হচ্ছিল, ইদানিং বাসা বাড়িতে প্রচুর চুরির ঘটনা ঘটেছে, সবাইকে সাবধানে থাকতে বলা হলো। নারা তারপর স্ক্রিনের দিকে এগিয়ে যায়, দেয়ালে রক্ত, যদিও সে দেখেনি। আর তখনই কেউ যেন কলিং বেল চাপ দেয়। নারা ডেস্কে মন করে দেখে বাহিরে হেলমেট পরে কে যেন দাঁড়িয়ে আছে। নারা যখন দরজাটা খুলে দেবে দেখে বাহিরে কেউ নেই। তার মেয়ে সিওনা এসে বলে, মা ভূতের মুভি দেখে একটু বন্ধ করো। স্কুলে তখন সেরেন যাচ্ছিল মিউজিক রুমের দিকে তার গিটারটা আনতে। সিওনা এসে বলে, আজকে তুমি ফ্রি আছো? আমি ভাবছিলাম একসাথে আমরা টিফিন খাবো। হুট করে সেরেনের ফোনে অন্য কারো মেসেজ আসে, সেখান থেকে বলা হচ্ছিল, আজ রাতে আমাদের দেখা করা উচিত, আমি তোমাকে একটা পারফরমেন্স দেখাবো। সেরেন টাইপ করে ওকে। তারপর সে সিওনকে বলে, দুঃখিত, মা আজকে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছেন। এরকম হাসি দেখে সিওনা কিছু বলতে পারে না। ওদিকে কোহি তখন মিউজিক রুমে সেরেনের গিটারটা বাজাচ্ছিল, কারণ সে ভুল করে স্কুলে তার গিটারটা আনেনি। কিন্তু সেরেন যখন এসব দেখে সে কোহিকে অনেক কথা শোনায়। এমনকি সেরেন কোহিকে বলে, আমার কাছে মাফ চাও। কোহিও নাটকীয়ভাবে বলে, ঠিক আছে আমাকে মাফ করে দাও। সেখানে তখন কান এসে কোহিকে ডেকে নেয়, বলে যে প্রিন্সিপাল তোমাকে আসতে বলেছেন। কিন্তু পরে কোহি বুঝতে পারে কান তাকে এসবে ঝামেলা না জড়াতে মিথ্যা বলে বাইরে নিয়ে এসেছে। নারা সহ ফ্ল্যাটের কয়েকজন মহিলা আসে সিসিটিভি রুমে চুরকে দেখতে, কিন্তু তার সিসিটিভিতে তাদের পরিবারের এত অদ্ভুত সব কাণ্ড দেখে যেগুলো দেখে শয়তান নিজে বলবে, পৃথিবীতে এত শয়তান থাকলে আমার কাছে কি। হুট করে সেখানে একজন হেলমেট পরে লোককে দেখলে নারা চিৎকার করে বলে ওঠে, স্টপ, এই লোকটাই আমার ঘরের দরজা খোলার চেষ্টা করেছিল। তারা সিসিটিভি রুম থেকে বেরিয়ে আসলে একজন নারাকে দেখায়, এখন তো সবার কাজে যাওয়ার কথা, তারপরে তোমার রুমে বাতি জ্বলছে কেন? মনে হচ্ছে এটাই সেই চোর। ইউজিন তখন ছিল লিফটে, তার পেছনে সেই হেলমেটওয়ালা। নারী ইউজিনকে ফোন দিয়ে বলে, ইউজিন তুমি এখন কোথায় আছো? কিছুক্ষণ আগে হেলমেটওয়ালা লোক আমাদের বাসার দরজা জোর করে খোলার চেষ্টা করছিল। ইউজিনের মনে পড়ে ওই হেলমেট পরা লোকটা কোনো কারণ ছাড়াই অন্য লেটার বক্সে হাত দিয়েছিল। বর্তমানে তাকে পেছনে দেখে ইউজিন ভয়ে একদম জমে যায়। নারা তখন তার বাসায় গলফ খেলার রড নিয়ে আসে চুরকে মারতে, কিন্তু সে সমস্ত শক্তি দিয়ে চুলের বঙ্গভবনের দিকে আক্রমণ করে। ওদিকে ইউজিন হেলমেটওয়ালাকে ভয় পেয়ে হাতের কাছে যা পায় তা দিয়ে মারতে থাকে। চুল তারপর বলে, সকালে যা খেয়েছিলে তা কি আমার পেট ব্যথা শুরু হয়, তাই ওষুধ খেতে বাড়িতে এসেছিলাম। যদি জানতাম আমার স্ত্রী আমাকে মেরে তক্তা করে দিবে তাহলে আমি আসতাম না। কোহি তখন বাথরুমে দাঁত ব্রাশ করছিল, কিন্তু তার একবার নিভিয়ে আরেকবার জ্বললে সে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে যে করে থাকে সেটা বানানো হয়েছিল কুকুরদের জন্য। কোহি তারপর তার ফোন বের করে চেক করে দেখে সে যে জবগুলো পাওয়ার জন্য আবেদন করেছিল তার কোনো রিপে করেছে কিনা। কিন্তু হুট করে সেদিক দিয়ে সিওনা সেরেন যেতে যেতে বলছিল, আজকে মাংসটা দারুণ ছিল, আমরা কি একদিন গিয়ে খাবো? কোহি বিরক্ত হয়ে বলে, সব জায়গাতেই ডিস্টার্ব বলে এসে হাজির হয় কেন? সেরেন বলে, আচ্ছা কি যেন বলতে আমাকে এখানে নিয়ে এসেছো? সিওন মনে মনে ভাবে কথাটা কি এখানে বলে উপযুক্ত হবে। সে আসলে বলতে চাইছিল, চলো সেরেন প্রেম করি, কিন্তু সে মুখ ফসকে বলে ফেলে, চলো সেরেন জিম করি। সাথে সাথে কোহি কুকুরের ঘর থেকে প্রভু করে হাসতে থাকে। হুট করে হাসির শব্দ শুনে সেরেনা বিভ্রান্ত হয়ে যায়। তারা কুকুরের ঘরের দিকে এগিয়ে গেলে কোহি গলা দিয়ে কুকুরের মতো ভিড় করে ভয় দেখাতে শুরু করে। সেরেনা চলে গেলে কোহি মনে মনে ভাবে, এই আহম্মকগুলো কেন আমার বাড়ির সামনে এসেছে ভাব দেখাতে। তারপর সে মন খারাপ করে বলে, আমারও খিদে পেয়েছে, যদি ওদের মতো ভাজা মাংস খেতে পারতাম। আজও ছেলের ঘুম হচ্ছিল না। সে লাইট জ্বালালে আমরা দেখি ওয়াশিং মেশিনের ভেতর কিছু চুল ছিটিয়ে আছে, কিন্তু চুল সেগুলো খেয়াল করে না। তিনি যখন লাইট বন্ধ করেন তখন ভাবেন, ও আমাকে এটা কি দেখলাম। উনি সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যান। কোহি বেরিয়ে এসে মনে মনে বলে, লোকটা কি ভীত নাকি? আজ আর হলো না, চলে যাই। সাথে সাথে না পেছন থেকে লাইট জ্বালিয়ে বলে, আমি তোমাকে ধরে ফেলেছি, পালানোর কোনো পথ নেই। কোহিও সেখানে অজ্ঞান হয়ে যায়। ঘরে এই নতুন অতিথি বাছুর কোন পথ দিয়ে ঢুকে তাদেরকে চুলদের মাথা ঘুরে যায়। তাদের সেই স্টোরের ওই পথ ধরে মেয়েটা যাতায়াত করতো। তাদের ঘরে প্রায় ব্রাশ টুথপেস্ট এসব কম দেখতে পেত নারা, এমনকি খাবারও। বুঝার বাকি নেই, এগুলো সব কোহির কাজ। তারা তারপর এভাবে নিস্তলে আসে। এই বাসাটা ওই নামে একজনের, যিনি আসলে কোহির বাবা। জামাই এ পর্যন্ত আমরা জানতে পারি কোহির বাবা মা ব্যবসায় দেউলিয়া হয়ে যান, বিশাল এক অঙ্কের ঋণ নেন, কিন্তু পরিশোধ করতে না পারায় তারা কোহিকে রেখে পালিয়ে যায়। ওদিকে কোহিকে প্রায় ঋণ দেওয়া লোকেরা তাড়া করে, তাই সে লুকিয়ে লুকিয়ে কুকুরের ঘরে বসবাস করতে শুরু করে। নারা কোহিকে সিওনার রুমে শুয়ে বলে, চলো ওকে আপাতত এখানে রাখি, সকালে দেখা যাবে। কোহি আসলে এতক্ষণ অভিনয় ছিল। সে তাকিয়ে দেখে সিওনা ঘুরে ঘুরে নিজের সাথে কথা বলছে, কে আমার মদ পান করে, যে আমার মদ খালি করে তাকে আমি শেষ করে দেবো। কোহি চলে যাওয়ার সময় দেয়ালে সিওনার সাথে সিওনার একটা ছবি দেখতে পায়। এটা দেখে সে হাসবে না ছবি তুলবে। সে তারপর টেবিলে একটা লেটার রেখে চলে যায়। ক্লাসে পরের দিন সিওনা সে ঢুকলে কোহি মনে মনে ভাবে সে নিশ্চয়ই সবকিছু জানে। এই সামনে এখন কি করো? সিওন উঠে আসছিল মূলত সেরেনের দিকে। কোহির সাথে সাথে কান দিয়ে সিওনকে ডেকে নেয়। কোহি বলে, আমি এসব করেছি আমার নিজের সমস্যার জন্য, নাহলে আমি এসব করতাম না। কোহি মূলত কি নিয়ে কথা বলছে সিওন কিছু বুঝতে পারছিল না। কোহি বলে, চলো আমাদের নিজেদের গোপন জিনিসগুলো নিজেদের কাছেই রাখি। এটা বলে সে সিওনের ওই ছবিগুলো দেখায়, আর সেটা দেখে সিওন একদম ভূত দেখার মতো চমকে ওঠে। সিওন কোহি পিছু পিছু ছুটতে থাকে এগুলো ডিলিট করানোর জন্য। এগুলো দেখে সে মনে মনে ভাবে সে গতকাল প্রমিস করেছে আর আজকে আরেকজনের সাথে লাইন মারছে। টিভি টাইমে কোহিকে ছেড়ে দেওয়ার জন্য সেন বাবাইয়ে দেয়। কিন্তু কোহি বলে, তাহলে তুমি ইচ্ছে করে আমাকে হোঁচট খাওয়াতে চেয়েছিলে। সেই নামে মেয়েটি খুবই আজব, সে রেগে যায়। তারা অন্য ছাত্রদের তো ধাক্কা দেয়, সাথে খাবার দাবার তাদের মুখে ফেলে একদম গোজামিল অবস্থা তৈরি করে। কোহি এসব দেখে রাগান্বিত হয়ে বলে, তাহলে তুই আমার সাথে লাগতে চাস? সেরেনও বলে, তাহলে আয়, তোর এত অহংকার কিসের? টিচার সেখানে এসে ওদের ধমক দেন আর তাদের সবার বাবা মাকে নিয়ে আসতে বলেন। স্কুল থেকে নারা ইউজিনের কাছে ফোন আসে। নারা বলে, কারণ ইদানিং আমার ছেলেকে জ্বালাচ্ছে, নিশ্চয়ই আজ এমন কোনো ঘটনা হবে। এমন কথা শুনে ইউজিন রেগে যায়। সে মাঝ রাস্তা তার বোনকে রেখে গাড়ি নিয়ে চলে যায়। টিচার তখন কোহিকে বলেন, কোহি তুমি কি তোমার বাবা মাকে ফোন করনি? কোহি নারার সামনে চুল ঢাকে ঢাকতে জানায় তারা সবাই বিদেশ থাকেন, চাইলে আসতে পারবেন না। টিচার সমাধান করে বলেন, এখানে আসলে কোনো ছেলেদের দোষ নেই। এই সপ্তাহে আমরা পরিষ্কার কর্মসূচি দিয়ে এই ঝামেলাগুলো শেষ করবো। বিকেল শেষ হলে নারা কোহির দিকে এগিয়ে যায় আর বলে, তুমি তো ওই মেয়ে। কিন্তু কোহি না শোনার ভান করে হাঁটতে থাকে। নারা পেছনে পেছনে আসলে
সে একসময় দৌড়াতে থাকে। একসময় নারা গিয়ে কনহিকে ধরে ফেলে। কনহি বলে, সামান্য খাবারই তো চুরি করেছে, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো। নারা বলে, কারো বাড়িতে না বলে খাবার চুরি করা, জিনিস চুরি করা, তোমার তো আগে ক্ষমা চাওয়া উচিত। কনহিও বলে, তাহলে আমার নামে মামলা করুন। নারা বলে ওঠে, এটাই তো বলে চুরির মেয়ের বড় গলা। কনহি তারপর নারাকে বোকা বানিয়ে চলে যায়। পরের দিন নারা টেবিলের নিচে একটা লেটার দেখতে পায়। কনহি সেদিন লিখেছিল, আমি কনহি, টিস হাই স্কুলে 10ম শ্রেণীর ছাত্রী। আপনার বাড়িতে প্রায় না বলে জিনিসপত্র, খাবার দাবার এসব নিয়ে গিয়েছে, যেটাকে আসলে চুরি বলে। আমি এজন্য দুঃখিত, আপনার ঋণ আমি খুব শীঘ্রই পরিশোধ করে দেবো। রাতের বেলায় লোকগুলো কুকুরের বাসার আশেপাশে ঘুরঘুর করছিল। কনহির আচরণ দেখে মনে হচ্ছে এদের থেকে তার বাবা মা ঋণ নিয়েছেন। সে তার বাবাকে কল করে, কিন্তু তার ফোন বন্ধ। সে সময় লেটার পরে নারা তার ছেলের কাছে কনহির নাম্বার চায়, কিন্তু কনহি প্রতিবারই এসে বলে কল কেটে দেয়। নারা সিয়নকে বলে, এই মেয়ের সাহস কি করে হলো। নারা তারপর ওই দিনের মতো গোপন সুরঙ্গ দিয়ে নিস্তলা আসে। হুট করে নারা হেলমেট ওলাকে দেখে ভয়ে একদম ফ্রিজ হয়ে যায়। সে বলতে থাকে, তুমি তো আমার দরজা লক করার চেষ্টা করেছিলে, স্যার আজকে তোকে ধরেছি। সে হেলমেট খুলতে খুলতে বলে, তুই কে হারামজাদা, হেলমেট খুল। দেখা যায় লোকটা বলে, আমি 7ম তলা ভেবে 18 তলা দরজা টিপেছি, তাতে আমার কি দোষ। বাড়িওয়ালা আমাকে 7ম তলা রিপেয়ার করার জন্য বলেছিল। সে সময় বাইরের মাঠ গরম হয়ে যায়। তারা নাকি পালিয়ে যাওয়া ভাড়াটিদের মেয়েকে খুঁজে পেয়েছে। গুন্ডাগুলো বলে, তোমার বাবা মা কোথায়, ফোনটা আমাকে দাও। সেখানে নারাও আসে। নারা ওই গুন্ডাদের সাথে ঝামেলা জড়িয়ে পড়ে। এরকম একটা মা বাবাহীন ঘর বাড়িবিহীন একটা মেয়েকে গুন্ডারা জবরদস্ত করবে, এটা নারা মেনে নেবে না। এমনকি শুধু নারার ফ্যামিলিও না, চুরি সহ হোল ফ্যামিলি নেমে আসে এখানে যুদ্ধ করতে। নারা বলে, বাঘের গুহায় ঢুকলে বেরিয়ে আসা পথ থাকে। এটা বলে তারা কনহিকে তাদের বাড়িতে নিয়ে আসে। আজ থেকে কনহি তাদের ফ্যামিলির অংশ। অফিসে তখন চুল কাজ আছে বলে একটা দরখাস্ত দিয়ে বেরিয়ে আসেন। তিনি গিয়ে দেখা করেন তার শ্বশুরের সাথে। আর কি আজব, শ্বশুর এসেছেন আজকে যুবক হওয়ার জন্য এক হসপিটালে। ওনার ভিতরে একটা ভয়ঙ্কর প্ল্যান আছে, সেটা হচ্ছে আবারও বিয়ে করা। নারাদের বাসায় আজ তার মা এসেছেন। তারা সবাই নারা ওয়েডিং ভিডিও দেখছিল। হুট করে তার কিমিরান নামে এক পুরনো বান্ধবীকে দেখে তেলে বেগুনে লেগে যায়। কারণ কিমিরান বিয়ের দিন তাদের সব সালামি টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। আর সবচেয়ে অবাক ব্যাপার কি জানেন, এই কিমিরানকে চুলদের শ্বশুর বিয়ে করতে যাচ্ছেন। চুলের শ্বশুর ওহ বলেন, দিস উমেন মেড মাই হার্ট, আমি যদি একদিনও বাঁচি শুধুমাত্র এই মহিলার সাথে থাকতে চাই। চুল মহা গেরা করে পড়ে যায়। সে কিভাবে তার স্ত্রী আর শাশুড়িদের এসব কথা বলবে। তাছাড়া কিমিরান নামে এই মহিলা চুল তারপর কিমিরানকে ফোন করে। ওদিকে জিনু কিমিরান শব্দ শুনে চিন্তা করে, এটা হয়তো চুলের কোনো নতুন গার্লফ্রেন্ড। চুল চিন্তা করে, সতর্ক থাকলে বাঘের গুহা থেকে বের হয়ে আসা যায়। সে সতর্কভাবে তার শ্বশুরকে গিয়ে বলে, আপনার বর্তমান স্ত্রী যদি জানেন আপনি আবার এই বয়সে বিয়ে করতে যাচ্ছেন, তাহলে উনি হাতে করে মারা যেতে পারেন। তাছাড়া কিমিরান নামে ওই মহিলা একজন চোর। সে আমাদের বিয়ের দিন কথা শেষ হওয়ার আগে শ্বশুর মশাই চুলের উপর সব খাবার ছুঁড়ে মারেন। কিমিরান সিদ্ধান্ত নেয়, সে যদি চোরদের ফ্যামিলিতে গিয়ে সবাইকে বুঝিয়ে ফেলে তাহলে সবকিছু ভালো ভালো হয়ে যাবে। কিন্তু তাকে বিল্ডিংয়ে ঢুকতে দেওয়ার আগে চুলটাকে সরিয়ে দেয়। দূর থেকে জিনু দেখে দেখে ভাবে, তোরা প্রেম করবি ভালো কথা, এই নরকের দিকে এসে মতেছিস কেন। সে সাথে সাথে চুলকে সরিয়ে গাছে ওখানে নিয়ে আসে। জিনু বলে, আমি তো ভেবেছিলাম আপনার মাথায় ব্রেন নেই, কিন্তু বুদ্ধি আছে। আপনি কিভাবে পারলেন আপনার হবু বউকে বাড়িতে নিয়ে আসা। চুল দাঁত কিরমি করতে করতে বলেন, এটা আমি না গাধা, ও নানা পুরনো দিনের বান্ধবী। কিমিরান তারপর নারাদের চুরি করা টাকাগুলো ফেরত দিয়ে দেয়। সে তার পুরনো দিনের কষ্টের কথা বলতে গিয়ে কান্না করে ফেলে। বলে যে ওই সময় তার স্বামী পালিয়ে গিয়েছিল, তার বাচ্চাকে খাবার কিনে দেওয়ার মতো টাকাও ছিল না। এমন কথা শুনে নারাও কেঁদে ফেলে। চুল সেখানে আসলে নারা কিমিরানের সাথে তাকে পরিচয় করে দেয়। সে ফিসফিস করে বোঝায়, আর ওই যে বিয়ে টাকা। কিমিরান তারপর বলে, আগামী মাসে আমার বিয়ে। স্বামী কি করে বয়স কথা জানতে চাইলে সে জানায়, আমার বই আমার থেকে 34 বছরের বড়, তবে তিনি ভালো মানুষ। একটু থেমে তারপর কিমিরান বলে, কিন্তু বইয়ের পরিবার এখনো বিয়ে ব্যাপারে জানে না, কারণ ওনার ধারণা ওনার ছেলেমেয়েরা আমাকে পছন্দ করবে না। নারা চিৎকার করে বলতে থাকে, বইয়ের ফ্যামিলি কি বচ্চা নাকি, তোমার মতো একজনকে পেয়ে ওদের কৃতজ্ঞ থাকা উচিত। চুলের শাশুড়ি বলেন, পরিবার থাকলে কি আর না থাকলে কি, তোমরা যে একে অপরকে ভালোবাসো এটাই তো আসল কথা। নারা আরো বলে, তোমার বউকে দাওয়াত দাও, আমি মুরগ পুরো রান্না করে খাওয়াবো। এসব দেখে চুল অজ্ঞান হয়ে পড়েন। কিমিরান সত্যি তার বউকে নিয়ে আসে। কিমিরান সামনে সে চুলদের শ্বশুর ওহের হাত চেপে ধরে আর বলে, উনি আমার বাচ্চাটা। নারা একদম ফ্রিজ হয়ে যায়। তারপর হুড় করে হাসতে হাসতে বলে, কিমিরান ভালো জুট মারতে পারে, কিন্তু এবার যখন কিমিরান ওহের হাত আরো ভালোভাবে চেপে ধরে, ওহ সাহেবের আসল স্ত্রী অজ্ঞান হওয়ার মতো দশা। জিনু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার দুলাভাইকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়। কিমিরান চুলের দিকে তাকিয়ে জানায়, উনি তো আমাদের বিয়েতে মত দিয়েছেন। বাচ্চা কাচ্চাদের বোঝায় বিয়ের দিন কে কি করবে। জিনু বলে সে ম্যাজিক দেখাবে, কেউ না কান্নার গান গাইবে, তাছাড়া কনহি পিয়ানো বাজাবে। বিয়ের দিন গাড়িতে বসে জিনু তার বাচ্চাদের বলে, তোমরা কি ভয় কাটানোর ওষুধ খেতে চাও। তুই জিনু কাপা কাপা হাত থামিয়ে বলে, আমাকে অর্ধেক দাও। দেখা যায় গাড়িতে বসে বসে কান তাকিয়ে তাকিয়ে কনহিকে দেখছিল। বিয়েতে মেয়েদেরকে এমন ভাবে আসতে দেখে ওহ সাহেব একদম খুশিতে বাকবাকুম হয়ে পড়েন। নারা ইউজিন চলে যায় কনেকে দেখতে। ইউজিন কনেকে দেখে বলে, কিমিরান তোমাকে একদম সাদা পরের মতো লাগছে। কিন্তু কনে বলে, আমাকে কিমিরান নয় মা বলে ডাকতে পারো। নারা জানে ঠিক আছে, বিয়ের পর দেখা যাবে। বাদে তখন তার বাবার বউকে ছেড়ে দেয়। অথচ এটা দিয়ে জিনু ম্যাজিক দেখানোর কথা। বিয়ের মঞ্চে তখন চুল মাইক হাতে নিয়ে করছিলেন। হঠাৎ সোনা আমাকে এসে পানি খেতে দেয়। সোনার মুখে রহস্যময় হাসি, সাথে সাথে সোনা অ্যাকাউন্টে $50 ঢুকে যায়। কিমিরান হঠাৎ খেয়াল করেন তাদের এখানে লাইট কাজ করছে না। সেখানে সোনা এসে জানায় লাইট করতে এসেছে, কিন্তু এই 14 বছর সোনা লুকিয়ে এক কালো রঙের কেরোসিন ঢেলে দেয় কিমিরানের ড্রেসে। যদিও কিমিরান দেখতে পারেনি। সাথে সাথে মাই সোনা অ্যাকাউন্টে আরো $50 পাঠিয়ে দেয়। ওদিকে চুল মাইক হাতে নিয়ে বলতে গেলে ওনার পেছন থেকে বম ফাটার আওয়াজ আসতে থাকে। সহ্য করতে না পেরে চুল বাথরুমের দিকে চলতে শুরু করেন। বাইরে দাঁড়িয়ে বর বলেন, আমাকে রেখে তুমি কোথায় যাচ্ছ। চুল জানা শ্বশুরমশাই আজকের জন্য আমাকে মাফ করে দিন। এক স্টাফ মেয়ে এসে তখন কিমিরানকে বাইরে যেতে বলে, কিন্তু হুট করে কিমিরান তার কাপড়ের এই হাল দেখে অসম্ভব শক্ত হয়ে যায়। তবে সে এটা থেমে থাকে না। যে অংশে কেরোসিন লাগানো ছিল সে অংশ কেটে কিমিরান অনুষ্ঠানে আসে। সবার মাথায় হাত, কনের পোশাকে এই কি হাল। চুল তখন তাদের শপথনামা পড়াতে থাকেন, কিন্তু ওনার বোমা ফাটানোর আওয়াজ আবার পেছন দিক থেকে শুরু হয়ে যায়। চুল আবার রুম থেকে বের হয়ে গেলে ওহ সাহেব একদম মেয়েকে আগুন হয়ে যান। তিনি শপথনামা পড়ানোর জন্য কানকে মঞ্চে আসতে বলেন। কান মঞ্চে আসে। সে ঘোষণা করে, এবার কনে হাত ধরবেন। হঠাৎ সে থেমে বলে, আর এখানে মাইক কোথায়। ওদিকে চুল মাইক নিয়ে এসেছেন বাথরুমে। উনি বাথরুম করবেন ভালো কথা, কিন্তু ওনাকে কে বলেছে মাইক সহ বাথরুমে ঢুকতে। এতে ভেতরে থাকা যত ওনার উহার শব্দ আছে সব বাহিরে একদম ডিটেলস সহ শোনা যাচ্ছিল।
চুল যখন টিস্যু নিতে যাচ্ছিলেন তিনি হঠাৎ খেয়াল করেন আর আমি তো মাইকে রেখে আসিনি। চুল সম্মান বাঁচাতে ফিসফিস করে বলেন, তাই তো বলে আমার কথা শব্দটা জোরে জোরে শোনা যাচ্ছিল কেন? কান তারপর শপথনামা পড়ায়। অবশ্যই মনে কষ্ট করে শপথনামা পড়েন যে তিনি আর ধূমপান করবেন না হেনতেন। একসময় কিমিয়ান বলে, আমি এখন থেকে আমার তৃতীয় স্বামীর কাছে বাধ্যগত অবস্থায় থাকবো। নারায়ণ অবাক হয়ে বলে, তৃতীয়? জিনু ঘন্টার পর ঘন্টা সময় লাগিয়ে একটা ভ্রুগ ধরে। এখন সে চাইলে ম্যাজিক দেখাতে পারবে। চুল তখন ভেতরে আসলে অবশ্যই বলেন, তোমার সমস্যা কি? এই লোকগুলোকে বের করে দিলে কি তুমি খুশি হবে? চুল মাস্টার চেয়ে তারপর মঞ্চে এসে সেওনার কানকে গান গাইতে বলে। তার গান গাওয়া শেষ হলে ঘোষণা করা হয়, আমাদের বড় একজন প্রতিভাবান জামাই আছেন যিনি অনেক ভালো ম্যাজিক দেখাতে পারেন। সাথে সাথে কে যেন জিনুকে কিডন্যাপ করে নেয়। অনেকক্ষণ ধরে যখন জিনু নাম ঘোষণা করার পর তার কোনো খোঁজ নেই, তখন হাতে বালতি নিয়ে হাজির হন বরের আসল ওয়াইফ অর্থাৎ চুলদের শাশুড়ি। ঘরে বউকে আরেকজনকে বিয়ে করার সাথে মিটাতে চান, কিন্তু ওনার বালতিতে কি এনেছেন আমরা বুঝতে পারি না। তিনি হেঁটে আস্তে আস্তে বলেন, আমি হলো মিস্টার ওয়াহির একমাত্র স্ত্রী যে তার সাথে 50 বছর ধরে আছে। এই 50 বছর সে গরিবে গরিবে অজুহাত দিয়ে একবার আমাদের বিবাহ বার্ষিকী এমন কিছুই করেনি। এখন আসছে আবার কম বয়সী মেয়েকে বিয়ে করতে। অবশ্যই বিব্রত হয়ে বলেন, বালতিতে কি এনেছো? আমরা দেখতে পাই উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর বাইন মাছ দেখিয়ে বলেন, বিয়ের উপহার। ওদিকে জিনু অনেক কষ্ট করে তার মুখে বাঁধন খুলে। মানুষজন ভেতরে ভয় পেয়ে যখন বাইরে বের হয় তখন বাইরে এসে জিনুকে দেখে আরো ভয় পেয়ে যায়। সবাই বলতে থাকে, এই কি সার্কাস দেখিতে আসিলাম? অবশ্যই তার মেয়েদের বলেন, তোমরা কিভাবে এমন একটা কাজ করতে পারলে? নারায়ণ বলে, বাবা তুমি হুঁশে ফিরে আসো। কিমিয়ান, সে তো এসেছে তোমার টাকার লোভে। পরে এখানে অনেক ভুল বোঝাবুঝি হয়। নারায়ণ চিন্তা করে, আমরা একসময় বাবার বানানোর ভাস্কর্য বানতাম। ইউজিন বলে, হ্যাঁ মনে আছে, আমি পা ভাঙতাম আর তুই মুখ ভাঙতি। নারায়ণ আবার বলে, উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমরা কিভাবে ওনার আনন্দটাকে এভাবে ভেঙে দিলাম। পরে তার বাবার কাছে ফিরে যায় আর এই সম্পর্কটা মেনে নেয়। পরের দিন কহি রুমে বসে বসে চিন্তা করছিল, তার কাছে এই মুহূর্তে আছে $200, কিন্তু সামনে একটা পিয়ানো কম্পিটিশন হবে, এর জন্য আরো $200 লাগবে। দুজনতে পারছিল না কিভাবে ম্যানেজ করবে। সেওনা রুমে এসে কহিকে বলে, মা বলেছেন কাপড় ধোয়ার জন্য কাপড় দিতে। কহি কাপড় নিয়ে গেলে না বলে, তুমি কি সেওনার ঘর থেকে কাপড়গুলো আনতে পারবে? সেওন তখন বন্ধুদের সাথে ভিডিও গেমস খেলছিল। সে জিতে গেলে রোনালদোর মতো পোজ দিতে গিয়ে একদম গেঞ্জি খুলে ফেলে। কহি রুমে ঢুকলে যেন সেওন লজ্জা একদম কাঁথা নিতে লুকিয়ে যায়। পরে সেওন জানায়, কাপড় ওখানে এখনই নিয়ে চলে যাও। কহি রুমে ঢুকলে দেখে সে একটু আগে যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সেখানে এখন কিছুই নাই, কিন্তু একটা কাগজ আছে। সেওনা কহিকে লিখেছে, তুমি তো আমার আপন ভাই বোনের মতোই। কহি একদম ভেঙে পড়ে। আগামীকাল কম্পিটিশনে আবেদন করার শেষ দিন। চুল তখন লিখতে দাঁড়িয়ে তার মেয়ে সেওনাকে অভিনন্দন জানাচ্ছিলেন, কারণ আজ নাকি সে একটা নতুন অফিসে চাকরি পেয়েছে। কিন্তু আমরা দেখি সেই অফিসার কোথাও না, চুলদের অফিসে। যদিও চুল জানেন না, বস তখন পেছন থেকে সেওনাকে উদ্দেশ্য করে বলেন, এমন কাপড় পরে কেউ অফিসে আসে নাকি? কানের দুলগুলো দেখো, একদম বাসের হ্যান্ডেলের মতো। চুলের সাথে সাথে একমত জানান, কিন্তু সেওনা পেছনে থাকালে চুল একদম মিডের মতো লুকিয়ে যান। পরের দিন ছিল জিনুর জন্মদিন, কিন্তু বেচারা হ্যামবার্গার খেতে গিয়ে তার দাঁত নষ্ট করে ফেলে। এখন মুখ দিয়ে কথাও বের হয় না, আবার মুখটা ঢাকতেও পারছে না। জিনু অফিস এসে দেখে অফিস থেকে চুল আর সেওনা ইতিমধ্যে চলে গেছে। সেভাবে হয়তো সবাই আমার জন্মদিনের জন্য সারপ্রাইজ রেডি করে রাখতে ব্যস্ত, তাই আগেই চলে গিয়েছে। জিনু বাসা ফিরে দেখে কেউই বাড়িতে নেই। সেভাবে হয়তো সবাই চুলদের ঘরে সারপ্রাইজ রেডি করে রাখছে, কিন্তু সে সেখানে গেলে দেখে উল্টো সবাই গেম খেলা ব্যস্ত। তারা জিনুকে পাত্তাই দেয়নি। উল্টো সেওন তখন আসছিল একটা কাপ নিতে, কিন্তু সে সেটা ভাঙতে গিয়ে খেয়াল করেনি। জিনু এসে করতে করতে বলে, তুমি চলে যাও, আমি এটা ডাস্টবিনে ফেলে দেবো। না তখন সেখানে এসে জিনুকে খাবার দিয়ে বলে, তুমি এটা কিভাবে করতে পারলে? এটা আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল। ইউজিন তখন জিনুকে এসে বলে, হানি এদিকে আসো, তোমাকে কিছু দেখানো আছে। জিনু ভাবে এই তো সময়, সে আমাদের হয়তো সারপ্রাইজ দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু ইউজিন বাথরুমে এসে জানায় এগুলো পরিষ্কার করতে। ওদিকে গন্ধ পেয়ে নারা এসে বলে, জিনু তোমার সমস্যা কি? এখানে পায়খানা করেছো ভালো কথা, কিন্তু এটা পরিষ্কার করছো না কেন? জিনু তারপর প্রচন্ড রাগ করে একটা বাক্সের ভেতরে সবাই জিনিস পড়তে শুরু করে। কারো চশমার অর্ধেক, কারো একটা জুতা, কারো কিবোর্ড, তাদের আরো অনেক জিনিসপত্র ভরে একটা ডাস্টবিনে ফেলে আসে। হঠাৎ কুহি ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলে, আজকে তারিখে মার্ক দেয়া কেন? সাথে সাথে সবার মনে পড়ে আজ জিনুর জন্মদিন। নারা রাগ করে ইউজিনকে বলে, তুমি তোমার স্বামীর জন্মদিন কবে সেটা ভুলে যাও কিভাবে? তারপর তার সবাই লেগে পড়ে সারপ্রাইজ রেডি করতে। ইউজিন জিনুকে মেসেজ দিয়ে বলে, হানি আসার সময় আমার জন্য কিছু টুফু নিয়ে আসো। জিনু এক শয়তানি হাসি দেয়। তারপর শপে এসে বলে, আপনাদের এখানে কি 10 মাস আগে মেয়াদ শেষ হওয়া টুফু আছে? কিন্তু জিনু বাসায় ঢুকতে দেখে সবাই সারপ্রাইজ রেডি নিয়ে বসে আছে। সে করতে করতে বলে, তাহলে তোমরা সবাই আমার জন্মদিন জানতে? সবাই তারপর জিনুকে উপহারগুলো দিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্য সবার উপহারে ছিল ভেতরে ভরপুর। কারণ সে তার বাবাকে একটা জুতা দেয়। সে মনে মনে বলে, ভাগ্যিস বাবার সাজা আমার সাথে দেখি। কিন্তু এত গিফট পেয়ে জিনু হঠাৎ নিচে চলে আসে ডাস্টবিনে। এসে দেখে তার ফেলা জিনিসগুলো ইতিমধ্যে চাকে ভরে নিয়ে গেছে। ওদিকে ফ্ল্যাটের সবাই যখন দেখে তাদের কারো একটা না একটা জিনিস কম, সবাই গ্রুপ থেকে জিনুকে একদম ধুয়ে দেয়। বাবা লিখে, বাবা তুমি কিভাবে পারলে আমার বন্ধুকে ফেলে দিতে? জিনু সব স্বাভাবিক করতে সে সিটি কর্পোরেশনের ময়লা যেখানে ফেলা হয় সেখানে চলে আসে। অনেক খুঁজে তার ব্যাগটা পায় না। তখন সে তাকিয়ে দেখে পেছনে তার পুরো ফ্যামিলি দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে সবাই তাকে এখানে ব্যাগ খুঁজতে সাহায্য করতে এসেছে। পুরো রাত কেটে যায়, আসার আলো বলতে কিছুই নাই। হুট করে জিনু চিৎকার করে ওঠে। সবাই তাকিয়ে দেখে ব্যাগ না পেলে তার একটা লটারি পেয়ে গেছে, প্রাইস $2 লাখ। নাম্বার প্রায় মিলে যাচ্ছিল, কিন্তু শেষ করে এসে বেমেল হয়ে যায়। ভয় পড়ে দেখে জিনু চোখ মুখ একদম ফ্যাকাশে। এরকম আচরণ দেখে চুল চিৎকার করে ওঠেন, জিনু জম্বি হয়ে গিয়েছে। সাথে সাথে চুলে ঘুম ভাঙে। দেখে জিনু আর না দুজনে তাদের ফোনে জম্বি ওয়ার্ল্ড নামক একটা গেম খেলছে। চুল জানান, তোমরা জম্বি ওয়ার্ল্ড না জুম্বা ওয়ার্ল্ড যাই হোক না কেন, এটা এখনো খেলছো কেন? আমার তো খিদে পেয়েছে। না তার স্বামীকে বলে, নিজে খেয়ে নাও, তোমার কি হাত পা নেই? জিনু বলে, নিজের হাতে খেয়ে নেন, না এখন গুরুত্বপূর্ণ স্টেজে আছে। চুল মনে মনে ভাবেন, সারা জিনু তুই আমার স্ত্রীকে গেম খেলা শিখিয়েছিস। চুল তারপর খাবার খেতে বসলে সব এক লুকমায় ফেলে দেন, কারণ তিনি ভুল করে গত সপ্তাহে বাসি খাবার খেয়ে ফেলেছেন। অফিসে ফিরে দেখেন এখানে সবাই গেম নিয়ে ব্যস্ত। সেওনা তার পাশের সহকারীকে বলে, মিস্টার গো আপনি কি বিবাহিত? যদি না হন তাহলে আমাকে বিয়ে করুন। চুল মনে মনে ভাবতে থাকেন, আমার মেয়ে আমাকে না জেনে বিয়ে করতে চাইছে। পরে সেওনারা বুঝায়, আরে বাবা এটা গেমের জিনিস, জম্বি গেমে একজন আরেকজনকে কাপড় বানালে দ্বিগুণ কয়েন আর্ন করতে পারে। চুল কোনোভাবে বুঝতে রাজি না গেমের সাথে আবার বিয়ের সম্পর্ক কি। সেখানে সিও এসে চুলকে ধুয়ে দেন। তিনি বলেন, সবাই রিফ্রেশ হওয়ার জন্য গেম খেলছে, তাতে এত খিটখিটে হয়ে গেলে কেন?
চুল বাড়ি ফিরলে দেখেন সব ঘর এলোমেলো। তার স্ত্রী এখনো জমিকে নিয়ে ব্যস্ত। চুল বাড়াবাড়ি করলে নাড়া বাড়াবাড়ি করে বলে, আমি কি এখানে মাদক সেবন করছি, জুয়া খেলছি, নাকি কারোর সাথে প্রতারণা করছি? সামান্য গেমই তো খেলছি, এত ঝগড়ানি করছো কেন? নাড়া কথা বলতে গিয়ে হেরে যায়। সে রাগ করে সেখান থেকে চলে গেলে চুল ফোনটা হাতে নেন। তিনি দেখেন নাড়ার গেমের হাজবেন্ড আছে। সে মেসেজ করছে, এই নরকে দুনিয়া তোমার সাথে দেখা না হলে আমি বুঝতেই পারতাম না পৃথিবীতে কত শান্তি। আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী। এগুলো দেখে চুলের মাথা নষ্ট হয়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন নাড়ার গেমের হাজবেন্ডকে তিনি খুঁজে বের করবেন। তারপর যেভাবেই হোক তাকে শিক্ষা দিবেন। চুল তারপর নাড়ার ফোন তালা দিয়ে রাখেন। গেম খেলতে না পেরে নাড়ার ঘুমই হচ্ছিল না। সে আস্তে আস্তে বের হয়ে যায়। তারপর ফোনটা তালা ভেঙে সেখানে জম্বি ওয়ার নামক গেমটা খেলতে শুরু করে। চুল ঘুম থেকে উঠে সে বাথরুমে চলে আসে। চুল একদম জিনুর সাথে পরামর্শ করেন। জিনু দেখায়, দেখেন আপনি চাইলে আপনার স্ত্রীর ফোন দিয়ে ওই হাজবেন্ডকে কিন্তু তালাক দিতে পারবেন। গেমে এমন অপশন আছে, তবে শর্ত হলো ওই হাজবেন্ডকে অ্যাকসেপ্ট করতে হবে। অপর প্রান্তে হাজবেন্ড রেগে যায়। সে বলে, তালাক? হঠাৎ করে? কিন্তু কেন? চুল নাড়া হয়ে রিপ্লাই করেন, আমি সারাদিন গেম খেলি, তাই আমার স্বামী আমার উপর বিরক্ত। অপর প্রান্ত থেকে রিপ্লাই আসে, তুই তোর ওয়াইফের ফোনে কি করছিস? ফুটকে শতান কোথাকার, তোর বানানি ভুল আছে। চুল চিন্তা করেন নাড়া গেমে হাজবেন্ডকে তিনি একটা শিক্ষা দিবেন। সিন চলে আসে পিস হাউস করে। সিয়নের সাথে সেনের সাথে ডিনার করতে। তার কানে হেডফোন দেখে বুঝে যাচ্ছে দূর থেকে তাকে কোহলি কথাবার্তা সাহায্য করবে। সিয়ন তারপর সেনকে একটা কেরিং উপহার দেয়, যেটা দেখে আমার মনে হচ্ছিল কেরিং থেকে বাক্সের দামই বেশি। সিয়ন কোহলিকে বলে, এখন কি করবো? কোহলি দূর থেকে বলে, সিন সাধারণত ভিড় করা বেগুনগুলো খায় না, এর বদলে তুমি প্রেমিক পুরুষ হিসেবে সেগুলো খাও। সিয়নও সেটা করে। একদম রাক্ষসের মতো সেন এসব বেগুন খেয়ে নেয়। সেন উল্টো বলে, তুমি যদি সব খেয়ে ফেলো তাহলে আমি খাবো কি? কোহলি সিয়নকে বলে, এখন তুমি তোমার বেগুনগুলো তাকে দিয়ে দাও। কিন্তু সে দিতে গিয়ে ওগুলো ফেলে দেয়। তারপর কথা বলতে গিয়ে মুখে সব খাবার সেনের মুখে ফেলে দেয়। কোহলি তখন জুতা ছিঁড়ে যায়। সিয়ন তখন তার পা দিয়ে বলে, আমার পায়ে ভর করো। তারপর ছোটবেলার কোনো খেলার স্থানে পথ পাড়ি দেয়। কারণ তখন সামনে চলে আসে। সে কোহলি এমন অবস্থা দেখে তার নিজের জুতা দিয়ে চলে যায়। অন্যদিকে চুলের জিনু এসেছেন সেই গেমের হাজবেন্ডের সাথে দেখা করতে। জিনু বলে, এত বড় একটা জায়গা আমরা তাকে কিভাবে চিনবো? চুল জানান গাধা নাকি? সে বলেছে মাথায় কমলা রঙের একটা বেনি পরে আসবে। হঠাৎ সেখানে কমলা রঙের একটা বেনি পরা লোক এসে হাজির হয়। কিন্তু চুলে হতভম্ব হয়ে যায়। নাড়ার সে জম্বি গেমের হাজবেন্ড আর কেউই না, বরং সেটা চুলদের অফিসের বসই। চুল হুট করে লোকের সামনে চলে আসেন। দেখতে পায় চুল মাথার মধ্যে একটা পলিথিন পেঁচিয়ে এসেছেন, যাতে বস তাকে চিনতে না পারেন। তারপর লোকটার ফোন থেকে নাড়ার তালাক দেওয়াটা অ্যাকসেপ্ট করে। লোকটা একের পর এক চুলে পলিথিন ছড়ায়, কিন্তু পলিথিন আর শেষ হয় না। লোকটা বলে, তুই কে শালা? রাস্তা পলিথিন বিক্রি করিস নাকি? পলিথিন শেষ হলেও আমরা দেখি চুল আসলে একটা মাস্ক পরে এসেছেন। পলিথিন নাড়া বলে, আজকাল ভাগ্য গণনা করা খুব সহজ, আমাদের ফোনে এআই আছে, সহজেই বের করে দেয়। নাড়া আসলে ছিল একজন কুসংস্কার আচ্ছন্ন মহিলা। সেদিনই চুল তাকে কলেজের ফিনারেলে বা জানাজা যায়। নাড়া জানতে পারে কেউ যদি ফিনারেল থেকে ফিরে তার গায়ে লবণ ছিটিয়ে দিতে হয়। কিন্তু নাড়া এভাবে সরাসরি লবণ ছিটালে চুল লেগে যাবে। তাই সে জিনুর সাথে চুক্তি করে। সে জিনুকে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেয়। জিনু গিয়ে অফিসের চুলে কাপে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। চুলটা খাওয়ার আগেই বস কফি কাপ নিয়ে নেন আর জানান, আজকে মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই তোমার আর খাওয়ার দরকার নেই। কিন্তু তিনি সেটা মুখে নিতেই সাথে সাথে চুলের মুখে ফেলে দেন। চুল চিৎকার করে বলতে থাকেন, বস এটা কি করলেন? আমার চুল একদম শেষ। অন্যদিকে বাসায় ইউজিন ঘুষিতে আত্মহারা। সে একজন শেফ হিসেবে একটা টিভি শোতে কাজ পেয়েছে। জাস্ট লাইভে সে রান্না করতে হবে। কিন্তু না যখন ডেট জানতে পারে পরে জানা না আগামীকাল যাওয়া যাবে না। গ্রাহকরা বলছে আগামীকাল অনেক জুতা মারা গেছে, তাই এটা তোমার জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। ইউজিনের প্রচন্ড রেগে যায়। না বলতে থাকে আগামীকাল কথা বলা যাবে না। ইউজিনও জানা ঠিক আছে দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। আগামীকাল আমি তোমাকে দেখিয়ে যাবো ভাগ্য আর বিজ্ঞানের মাঝে পার্থক্য কি। চুল তখন আসছিলেন বাথরুমে। সাথে অফিসের বস সেখানে আসেন। চুল অনেক করে বোঝায়, বস আমার এখনই ছুটে যাচ্ছে। বস তবু কথা শুনেন না। চুল বাধ্য হয়ে অন্য ফ্লোরে ঢুকে যায়। সেখানে নানা কথা মতো জিনু আসে লবণ নিয়ে। এসে সব লবণ আর লঙ্কা ফেলে দেয় বসের মাথায়। বস বেরিয়ে এসে চুলকে দোষ দিয়ে বলেন, তোকে টয়লেট ব্যবহার করতে দেয়নি বলে এভাবে প্রতিশোধ নিচ্ছিস। আজকে কোহলিদের পিয়ানো প্রতিযোগিতা। কোহলির সাথে সিয়নের এত ভাব দেখে সেন একদম রেগে যায়। সে লুকিয়ে কোহলি স্টোরেজ তালা লাগিয়ে দেয়। এতে কোহলি সেটা লোক খুলতে পারে না, আবার গিটারও নিতে পারে না। কানে এসে জানায়, স্যারের কাছে অতিরিক্ত চাবি থাকতে পারে, আমি কি আনছি? সিয়ন সে সময় জানায় শরীরে শক্তি থাকতে চাবির কি দরকার। কিন্তু সে শক্তি দেখাতে গিয়ে পুরো বাক্সটাই উল্টে ফেলে। ওদিকে কোহলির সময় নাই। সে আগে ভাগে চলে যায়। কারণ তারপর খেয়াল করে কোহলি প্রতিযোগিতার জন্য সিয়ন পুরো বাক্স সহ গিটার নিয়ে যাচ্ছে। সে ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি চাবি নিয়ে চলে আসো। সিয়ন বাক্স নিয়ে সেখানে পৌঁছালে তার দিকে কোহলি এগিয়ে আসে। কোহলি তারপর তার রুমাল দিয়ে সিয়নের রক্ত পরিষ্কার করে দেয়। তারা খেয়াল করেনি এই মধ্যে মাটিতে ধাক্কা লেগে বাক্সটা খুলে গেছে। ওদিকে কারণ চাবি নিয়ে আসলেও বুঝতে পারে তার চাবি আর এখন কোনো মূল্য নাই। কোহলি সেই প্রতিযোগিতা ফার্স্ট হয়, যেটা দেখে সেন আরো বেশি রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় কোহলিকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। পরের দিনে ছিল ইউজিনের টেলিভিশন শুটে রান্না করার দিন। নাড়া কোনো ভাবে থেকে বাইরে বের হতে দেয় না, আবার নাড়া কথাও বলে না। ইউজিন থেমে যাওয়ার পাত্র না। সে অবশেষে অনুষ্ঠানে চলে আসে। একদম প্রফেশনাল শেফের মতো সে আজকে অক্টোপাস কিভাবে রান্না করতে হয় তা দেখাবে। কথা বলতে গিয়ে তার চোখ ছানা বড় হয়ে যায়। ক্যামেরার পাশে নাড়া দাঁড়িয়ে আছে। ইউজিন ভেবেছিল না হয়তো শুধু তাকেই দেখবে, কিন্তু সে একদম ক্যামেরার সামনে এসে ইউজিনকে থামাতে লাগে। না ইউজিনকে কোনো মতো সেখান থেকে সরিয়ে আনতে উপর থেকে একটা বড় মেশিন নিচে পড়ে যায়। ইউজিনে তখন বিজ্ঞান নিয়ে লাগতে এসে ভাগ্য আর কুসংস্কারের কাছে হার মানে। আমরা তারপর জলদি শ্বশুর অহসাবকে দেখতে পাই। ওনাকে কয়েকজন প্রতারক ইদানিং কল দিয়ে প্রচুর জ্বালাচ্ছে। আজও কিমিয়ানের সামনে স্ক্যানাররা ফোন করে। অহসাব ওদেরকে গাড়ি দিয়ে বলেন, কি খেয়ে এত মাথা হয়েছিস যে বারবার ফোন দিয়ে প্রাণ করছিস। স্ক্যানাররা ওনার ভয়েসটা রেকর্ড করে নেয়। ওরা অহসাবের ভয়েস দিয়ে একটা লঙ্কাকাণ্ড ঘটাবে, একটু পরে দেখবো আমরা। ওদিকে কিমিয়া চিন্তা করে হয়তো অহসাবের আর কোনো রিলেশন আছে। আজ তাদের নদীর ধারে গিয়ে মাছ ধরার কথা। কিন্তু কিমিয়া রাগ করে নায়াদের বাড়িতে চলে আসে। অহসাবও থেমে থাকেন না। মনে কষ্ট পান তবু হার নদী গিয়ে আসেন বন্ধুর সাথে মাছ ধরতে। সেই সময় কিমিয়ানদের ফোনে ওই স্ক্যানারের কল আসে। জানা যে আমরা অহসাবকে কিডন্যাপ করেছি, $50,000 না দিলে ওই বুড়োটাকে মেরে ফেলবো। এমন কথা শুনে নায়াদের পা থেকে মাটি সরে যায়। ইউজিন তখন স্ক্যানারদের বলে, তোমরা যে আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছো তার কোনো প্রমাণ আছে? দেখা যায় স্ক্যানার কথা বলে, কিন্তু এআই ব্যবহার করার কারণে তার কণ্ঠটা হুবহু অহসাবের মতো শোনাচ্ছিল। নায়াও বিশ্বাস করে আসলে তার বাবা কিডন্যাপ করেছেন। না ইউজিনকে বলে, তোর কাছে $কত আছে? ইউজিন জানায়, আমার সব বেলা তো নিয়ে টাকা। পরে দেখা যায় নার কাছে $20,000, কিন্তু না দিতে গিয়ে দেখে
দেখে তার বাবা অতিরিক্ত কথা বলছেন, যেমন পাঠাচ্ছ না কেন, কবে পাঠাবে। না একদম শেষ জায়গায় সে ক্লিক করতে গিয়ে সে বলে ফেলে সে নাকি ভুল করে চুলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। স্ক্যামাররা নিজেদের মাঝে কথা বলে চলো প্ল্যান দিয়ে যাওয়া যাক, জামাইরা তো আছে। স্ক্যামাররা তারপর মিস্টার ওয়ের অ্যাকাউন্ট থেকে জিনুকে মেসেজ দেয়। জিনু লিখে, ও সাহেব আমি তো আপনাকে এখনই মেসেজ দিতে যাচ্ছিলাম, আমাদের এখানে দোকানে 70% ডিসকাউন্ট দিয়ে জিনিসপত্র বিক্রি করছে, আপনি যদি $50 দেন তাহলে আমি পরে ফিরিয়ে দিতাম। স্ক্যামাররা বলতে থাকে, আই এত দেখছি জাতের ফকি। স্ক্যামাররা রিপ্লাই করে, দুর্ঘ ভিখারি। তারা তারপর সোনাকে মেসেজ দিয়ে বলে, সোনা নানার হঠাৎ একটা দাঁত পড়ে গেছে, তুমি কি $500 দিতে পারবে? সোনা রিপ্লাই দেয়, আমার নানার দাঁত এত শক্ত যে তিনি শুধু মাংস খেতেই জানেন না, মাংস কেটেও ফেলতে পারেন। জাহান্নামে প্রচন্ড তেলাপোকা হারামজাদারা। স্ক্যামাররা দমে থাকার পাত্র না, সে একটা ছবি পাঠিয়ে বলে, তোমার বাবার হাতে আঙুল কেটে ফেলছি। এসব কথা শুনে নানার কিমি একদম পাগল হয়ে যায়। ইউজিন তখন বুদ্ধি খাটিয়ে বলে, আচ্ছা দাঁড়াও, আমার বাবা কারখানায় কাজ করার সময় উনি বাম হাতে আঘাত পেয়েছিলেন, তুমি কি ওই আঙুল কেটে ফেলছো? স্ক্যামাররা বলে, হ্যাঁ আমরা ওই আঙুল কেটে ফেলছি। ইউজিন তারপরে জানা, হারামজাদা কোথাকার, আমার বাবা তো কারখানায় জীবনে কাজও করেনি। পরের দিন কিছু মহিলারা আসে নানা বাসায়, এসে দেখে নানা ঘর পরিষ্কার করতে করতে একদম খেটে মরছে। ওরা নানাকে বলে, আজকাল রোবট আছে, রোবটের ঘরের কাজ করে দেয়, তুমি এত কষ্ট করছো কেন? না সব রাগ ছাড়ে চুলের উপর, এরকম একটা স্বামী ভাগ্য জুটলো কিভাবে? সে ভাবতে গিয়ে পা পিছলে পড়ে যায়। নানাকে তারপর এক সুপার শপ থেকে ফোন দিয়ে বলে, আপনি হিউম্যান রোবটই জিতেছেন। কিন্তু নানা অবাক হয়ে যায়, রোবটের হুবহু একদম মানুষের মতো। রোবটটা বলে, আমি হিউম্যান রোবট, আপনার ঘরের সব কাজকর্ম করে দিতে পারবো। রোবটটা তারপর নানাকে মেম বলে, এতে সে বিব্রত হয়ে জানায়, আরে চাইলে তুমি আমাকে নাম ধরে রাখতে পারো। না তারপর রোবটকে দিয়ে ঘর মোছায়। সে ম্যানুয়াল বুক খুলে দেখে হিউম্যান রোবটের 3টা মোড আছে, ঐতিহাসিক মোড, সুইট মোড, এমনকি হট মোড। না যখন বলে ঐতিহাসিক মোড, রোবট একদম নাকে কোলে তুলে সোফা বসিয়ে বলে, মাটা যা বলিবেন আমি শুনতে বাধ্য। না তারপর সুইট হট মোড চালিয়ে বলে, আরে এটা তো বেশ মজার। না তখন ছোটবেলার ক্লাসের কথা মনে পড়ে যায়। রোবটের ব্যাকগ্রাউন্ডে একটা সেট মিউজিক বাজিয়ে নার সাথে নাচতে থাকে। হুট করে সেখানে দরজা খুলে চলে এসে বলেন, তুই কি হারামজাদা, আমার বউয়ের সাথে এখানে নাচিস কেন? রোবটটা তারপর নিজের পরিচয় দিয়ে চুলের সাথে হাত মিলায়। রোবটটা সত্যিই কাজে ছিল। নারাদের টিভি নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করে দেয়, তারপর ভাত করে দেয়, নারা প্রিয় স্যান্ডউইচও বানিয়ে দেয়। ওদিকে চুলে একদম পাগল হয়ে যান। নারা তারপর সে না ঘুমিয়ে চলে যায় রোবটের কাছে। সেদিন চুল ফোন দিয়ে আটেন, তিনি রোবটকে মদ খাইয়ে একদম মাতাল করে নষ্ট করে দিতে চান, কিন্তু মদ খেয়েও রোবটের কিছু হয় না, উল্টো চুল মদ খেয়ে নিজে মাতাল হয়ে যান। চুল মাতাল হয়ে গাড়ি দিয়ে বলেন, টিন দিয়ে বানানো রোবট ছাড়া তুই মাতাল হই না কেন? রোবটের অবস্থা এখন এমন হয়, সে না চায় কিছু বুঝে না। সে জানা তোমার স্বামী একজন মন্দ মানুষ, আমি চাইলে তোমার স্বামী হতে পারে না, কিছু বলতেও পারে না। তবে সে নিরিবিলি একটা সিদ্ধান্ত নেয়, যারা রোবট পাঠিয়েছিল তাদেরকে সে ফোন করে ডেকে আনে। কিন্তু রোবটের একটা ব্যাটারি অংশ ইদানি ছিঁড়ে গিয়েছিল, যে সেখানে যাবে সে মরবে। ওদিকে রোবট যারা দিয়েছিল সে সুপার শপ থেকে মানুষ আসে এটাকে নেওয়ার জন্য। চুল যখন ব্যাটারি আনতে যাচ্ছিলেন, হিউম্যান রোবট সাথে সাথে ব্যাটারির উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থা দেখে বোঝা যাচ্ছিল সে এখন মারা যাবে। এতে নার বুকটা একদম ফেটে যাচ্ছিল। না তারপর গভীর এক স্বপ্ন দেখে ঘুম ভাঙে। এতক্ষণ যা দেখছে সবই স্বপ্ন ছিল। সেই দিনই চুলের এক ভয়ঙ্কর রোগ হয়। উনি নাকি লাল রঙের পায়খানা করেছেন। ডক্টর তাকে বলেন, আপনার কোলনে ক্যান্সার হয়েছে। নারার চুল একদম ভেঙে পড়েন। এই শোকের খবর শুনে পুরো পরিবার একসাথে চড়ে ঘুমায়, বিশেষ করে চুলের সাথে ঘটা সব ঘটনাগুলো স্মৃতিচারণ করে সবাই কেঁদে ভাসিয়ে দেয়। তবে নারা থেমে যাওয়ার পাত্র না, সে তার স্বামীর বাকি কটা দিনগুলো সুন্দরভাবে বাঁচতে দিবে। চুল প্রতিদিন যে টিভিতে রাইডারদের অনুষ্ঠান থেকে আফসোস করতেন, এই স্বামী যদি এভাবে বাঁচতে যেতে পারতাম। আজ নারা সে বাইক চলতে দিয়ে বলে, জীবনকে উপভোগ করে নাও, কোনো আফসোস রেখো না। সাথে সে চুলকে নাকের মতো সাজিয়ে দেয়। চুল তারপর এভাবে বাইক চালিয়ে অফিসে যান। তাকে অন্যরা দেখে হতভম্ব। বস এসে বলেন, তুমি কি বড় নাকি, নাকের মধ্যে ওটা কি দিয়েছো? বস তারপর চাবি দিয়ে চুলকে বলেন, দেখে তো মনে হচ্ছে খুবই ফ্রি আছো, আমার গাড়িটা ধুয়ে এসো। চুলেতে অনেক অপমান বোধ করেন। তিনি এক বালতি পানি এনে বসের উপর ফেলে দেন। বস বলে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? চুল পকেটে হাত দিতে দিতে বলেন, একটাই জীবন, তাই সব শোধ করতে এসেছি। বস মনে করেন হয়তো চুল পকেট থেকে বন্দুক বের করবে, কিন্তু চুল পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান। বাহিরে আসতে ডক্টর ফোন দিয়ে চলতে বলেন, আমার মনে হয় একটা ভুল রিপোর্ট দেখেছিলাম, আপনার ক্যান্সার হয়নি, তবে অর্শ হয়েছে, সার্জারি হবে, তারপর বেঁচে যাবেন। চুলের মাথায় হাত দিয়ে বসে যাওয়ার মতো অবস্থা। তিনি তারপর বসের কাছে ফিরে এসে পা ধুয়ে চাকরিটা ফেরত চান। দাদারা তখন জানতে পারে অর্শরোগের একমাত্র সমাধানে গোল্ডেন মাশরুম, যেটা জিরিসন নামের জঙ্গলে পাওয়া যায়। নারা, ইউজিন, জিনু, কহিয়া মিলে সবাই চলতে থাকে জিরিসন জঙ্গলের দিকে। কিন্তু এই গভীর জঙ্গলে অনেক খুঁজে গোল্ডেন মাশরুমটা পায় না। হতাশ হয়ে যখন চলে যাবে, কহিয়া হঠাৎ লক্ষ্য করে, আর ওটাই তো গোল্ডেন মাশরুম। কিন্তু মাশরুমটা নিবে কিভাবে? সামনে দাঁড়িয়ে আছে বনু শুয়োর। জিনু তারপর শুয়োরকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে আসে, আর কহিয়া সেই গোল্ডেন মাশরুমটা উদ্ধার করে। তারপর জোর করে চুলকে খাওয়ায়। সেই সময় দাদা বই উল্টে দেখে তারা যে গোল্ডেন মাশরুমটা এনেছে তা মূলত দুই ধরনের, একটা হচ্ছে বিষাক্ত, আরেকটা হচ্ছে আসল। বিষাক্তটা খেয়ে চুলের বারবার বাথরুমে ধরে। ওনার অবস্থা এখানে টাইট হয়ে যায়। আগের দিন ভালো আচরণ করে ইউজিনের নারারা পরের দিন ঝগড়া বাঁধিয়ে ফেলে। ইউজিনের জিনু যখন বিয়ে হয়েছিল তখন চুলে নাকি ইউজিনকে কিছু মালামাল দিয়েছিলেন। নারা ঝগড়া করার কারণে সবগুলো নিজেদের ঘরে নিয়ে আসে। জিনু বাইরে এসে দেখে পুরো ফ্লোর খালি। ইউজিন বলে, যত বেশি ফকফকা থাকবে তত স্বাধীন স্বাধীন লাগবে। কিন্তু জিনু মানতে নারাজ, কারণ নারা তাদের সোফা, বেড সবকিছু নিয়ে চলে গেছে। এখন এই রোদে ঘুমাবে কিভাবে? ওদিকে নারা সব বেড এনে তাদের ঘরের উপর রাখে। বেড দিয়ে সে বিছানাকে একদম টাওয়ার বানিয়ে ফেলে। চুল বুঝতে পারছিল না এখানে কেউ ঘুমালে যদি উপর থেকে পড়ে যায় তাহলে তো একদম 12টা বেজে যাবে। দেখা যায় যে নারা নাকি বিয়েতে চামচও দিয়েছিল। চামচ আর খাবার দিয়ে ইউজিন বলে, চলো ভারতীয় লোকদের মতো খাবার খাই, এটা কষ্টের কিছু না। পরের দিন ইউজিনের মাথা নষ্ট হয়ে যায়। নারা ইউজিনের চেয়ার ফেলে না দিয়ে লিফটের ওখানে রেখেছে। নারা বলে, লিফট আসতে আসতে অনেক সময় লাগে, তাই এখানে বসে অপেক্ষা করো। কানার সেওনা কোনোভাবে জানতে পারে কোহি নাকি এমন ছেলে পছন্দ করে যে ভালো ড্যান্স করতে পারে, তাই আজ কান নিচে করে কোহির সামনে এসে নাচতে শুরু করে। উল্টো কোহির সামনে এসে বলে, কান তুমি ঠিক আছো? তুমি তো কুকুরের পায়খানার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছো। সেওনা সেগুলো দেখে হেসে মরে যায়। কোহি তারপর বাসায় ঢুকে দেখে এই হাদারাম সেওনা তাকে দেখে নাচছে যেন সে কোনো এক আইডল গ্রুপের সিঙ্গার। কিন্তু হঠাৎ তার প্যান্ট ছিঁড়ে সেখানে দুর্ঘটনা ঘটে যায়। কোহি চলে গেলে সেওন কিছু বোঝে না, কিন্তু সেওনা এসে যখন তার প্যান্ট দেখায় সেওন চিৎকার করতে করতে চলে যায় প্যান্ট বদলাতে। ইউজিন তারপর তার পরিবারকে চামচ টেবিল ছাড়া খাবার দেয়। কানরা এসব একদমই মানতে পারছিল না। হঠাৎ বাবার ফোনে সেওনা মেসেজ আসে, লিখেছে,
সে আরো বলে আমাকে ভিক্ষুক নাকি এসব জিনার চুল একদমই মানতে পারছিলেন না। তারা অফিসে একটা প্ল্যান সাজান। সেদিনই ইউজিন আর নারারা খেয়াল করে বাইরে চুলার জিনু কোথার মতো ঝোঁকা করছেন। জিনু বলে আমি আপনার মতো তো গরিব না যে প্রতিদিন টাকা পাচারে হেঁটে হেঁটে অফিসে যাই। চুল মনে মনে ভাবেন এই শালাকে আমরা গরিব বললো, এসব কথা তো প্ল্যানে ছিল না। উল্টো চুল এসে বলেন তুমি তো আমাকে গরিব বললে, তোমার তো নিজের একটা গাড়িও নাই। জিনু মনে মনে ভাবে দুলাভাই আমাকে কি বললেন, আমার নাকি গাড়ি নাই, এসব কথা তো আমাদের পরিকল্পনা ছিল না। কারণ সে তখন সিয়নকে বলে নাচতে গিয়ে ছিঁড়ে ফেলা প্যান্ট শেয়ার করছো। সিয়ন জানা তাতে কি, আমি তো আর তোমার মতো কুকুরের মলে পা দেয়নি। কারণ ফিসফিস করে বলে কি আজব এক বাড়ি, কোনো জিনিসই গোপন থাকে না। তারা তারপর সবাই মিলে বসে ভূতের সিনেমা দেখতে, কিন্তু সিনেমাটা এত ভয় ছিল যে সিয়ন তাকাতে পারছিল না। কুহি অবাক হয়ে বলে তুমি তোমার মুখে এভাবে করে রেখেছো কেন, ভয় পাচ্ছ? সিয়ন জানা কি ভয়, আমার চোখে পোকা ঢুকেছিল। তারপর কুহি কানকে বলে তুমি এত ঘামছো কেন, তুমিও কি ভয় পাওনি? কান তাদের ঘরে ব্যাগ না থাকায় সিয়নের ঘরে এসে ঘুমায়, কিন্তু কথা কাটাকাটি হলে কান চলে যেতে চায়। বুঝে যাচ্ছে সিয়ন ভূতের মুভি থেকে ভয় পেয়েছে, তাই কানকে যেতে দেয় না। এমনকি বলে তোমার কি বাথরুমে পাচ্ছে না, যদি যাও তাহলে একসাথে যাবো। সকালে নারা ইউজিনের লিফটে ওঠেন, তাদের লিফট নষ্ট হয়ে যায়। মরার মুহূর্তে সবাই যখন চিন্তা করে তারা আর বাঁচবে না, কেঁদে কুটে একে অপরের কাছে মাফ চায়। পরে একসময় দেখে তাদের লিফটটা খুলে গেছে। দাদা অবাক হয়ে বলে মা তুমি এভাবে বসে আছো কেন? রাতের বেলা তাদের বাবা মিস্টার ওহাসিন বাসায়, মনে হচ্ছিল ওনার সাথে ভয়ঙ্কর কোনো গড়বড় হয়েছে। চুলা নিজেদের মাঝে বলে উনি তো কখনো রাতের বেলা আমাদের বাসায় ঘুমাতে চান না। হঠাৎ নারার মা ফোন দিয়ে নারাকে জানান ওই কিমিয়ান তোদের বাবা টাকা নিয়ে পালিয়ে গেছে, শয়তানের বেটি। নাই এসে তার বাবাকে বলে বাবা কিমিয়ানকে আসলে টাকা নিয়ে পালিয়ে গেছে, অবশ্যই মনে করে বুঝছেন ব্যাপারটা এরকম না। কিন্তু নারারা না বুঝলে তিনি তাদের চিৎকার করে সেখান থেকে বের করে দেন। কুহি তখন কানের একটা নোট নিয়েছিল, কিন্তু সে দেখে পুরো নোটের আনাচে কানাচে কুহির নাম লেখা। কুহি মনে মনে ভাবে ওয়েট কানকে আমাকে পছন্দ করে। কান তারপর এসে জানায় তাহলে সেটা দেখে ফেলেছো। সে আরো জানায় আসলে স্কুলে কাউকে গণিতে 96 স্কোর করতে দেখিনি, তুমি কি আমাকে তোমার বাকি 4 পয়েন্ট করে দিয়ে দিবে? রাতের বেলা অর্ষার দোলনায় বসে কিমিয়ানের ছবি বের করেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন এটা কিভাবে করতে পারলে কিমিয়ান, এমনকি আমার যদি পুনর্জন্ম হয় তবু আমি তোমাকে আবার ভালোবাসবো। হুট করে অর্ষার তাকিয়ে দেখেন পেছনে কিমিয়ান দাঁড়িয়ে আছে। নারার জিনোরা থাকে 18 তলায়, অর্ষার কিমিয়ানকে নিয়ে আসেন 17 তলায়, যেখানে আগে কুহি ফ্যামিলি থাকতো। কিমিয়ান তারপর বলে জানো তো আমার ছেলে আমেরিকা পড়াশোনা করে, কিছু বজ্জাতরা আমার ছেলেকে কিডন্যাপ করেছিল, বলেছিল যে টাকা না দিলে নাকি তারা আমার ছেলেকে মেরে ফেলবে, তাই আমার কাছে আর কোনো পথ বাকি ছিল না। এই ধূর্ত কিমিয়ান আরো বলে আপনার টাকাগুলো পাঠানোর পর আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছিল। অর্ষার কাঁদতে কাঁদতে বলেন এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? হুট করে নারার ফোন আসে কিমিয়ানের কাছে। ফোন ধরতে নারা যেন রকেট ছুটতে শুরু করে। সে বলে এই কিমিয়ান কত্তি মহিলা, আমার বাবা টাকা কোথায় লুকিয়ে রেখেছিস? রাতের বেলা অর্ষার চিন্তা করেন আমার কিমিয়ানের নিশ্চয় খিদে পেয়েছে। তিনি খাবার পাঠাতেই নারার সেখানে চলে আসে। নারাদের স্পষ্ট মনে আছে তাদের বাবা একটু আগে পেট ভরে ভাত খেয়েছেন। তারা মনে করে তাদের বাবা হয়তো বেশি বুড়ো হয়ে গেছেন, তাই ওনার স্মৃতি হারানো রোগ হয়েছে। তারা তারপর অর্ষাকে খাবার দিয়ে বেরিয়ে যায়। ওদিকে অর্ষা চলে আসে নিচতলায় কিমিয়ানকে খাবার দিতে। কিমিয়ানের আমার খাওয়া দিতে মনে হচ্ছিল যেন সে 1 মাস ধরে কিছুই খায়নি। খাওয়া শেষ হলে অর্ষা প্রস্তুতি নিচ্ছিলেন ঘুমানোর জন্য। ওদিকে নারায়া তার বাবাকে ঘরে কোথাও দেখতে পায় না, তাই তারা চলে আসে নিচতলায়। কিমিয়ান সাথে সাথে লুকিয়ে যায় টেবিলের নিচে। অর্ষা তার মেয়েদেরকে এমন ভাবে বলেন আরে আমি এখানে কেন, আমি কোথায়? মনে হচ্ছিল ওনার আসলে স্মৃতি রোগ হয়েছে। তারা অর্ষাকে ঘুমাতে দেয়, বলে যে পর্যাপ্ত ঘুম তোমার মস্তিষ্কের জন্য ভালো হবে। নারা তারপর সিদ্ধান্ত নেয় আমাদের বাবার এই মুহূর্তে যা দরকার তা আমাদের চোখের পানি নয়। নারা তারপর কিমিয়ানকে ভিডিও কল করে বলে যে প্রথমে আমি তোমার কাছে মাফ চাইবো। তারপর বলে কিমিয়ান মানে আমাদের শ্রদ্ধেয় মা, আমি তোমার কাছে আমার একটু আগে আচরণের জন্য ক্ষমা চাইছি, তুমি কি দয়া করে আমার বাবার যত্ন নিতে পারবে? তারপর কেঁদে কুটে বলে আমার বাবার স্মৃতি বিভ্রম রোগ হয়েছে, সে শুধু তোমাকেই খুঁজে। কিমিয়ান তারপর উপরতলা আসে যেন সে অনেক দূর থেকে এসেছে। ইউজিনও তাকে সম্মানের সাথে খেতে দেয়। রুমে এসে কিমিয়ান অর্ষাকে জানায় এখন থেকে তুমি 3টা জিনিস বেশি বেশি বলবে। 1 আমি কে, 2 হচ্ছে আমি কোথায়, আমি কোথায়। নারা সেখানে ঢুকে কিমিয়ান ফিসফিস করে অর্ষাকে বলে 1 নাম্বার। অর্ষা বলেন আমি কে, আমি কোথায়। নারা বলে 3 নাম্বার তোমাদেরকে বাটপাড়ের জন্য থেরাপি দেওয়া হবে। তারা তারপর কিমিয়ানকে বলে এই মহিলা তুই এক্ষুনি আমাদের বাবার টাকা ফেরত আন, নইলে মামলা খাবি। অর্ষা প্রচন্ড রাগান্বিত হয়ে বলেন তাকে কি বলছো, আমি চাইলে তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিতে পারি। অর্ষা বা কিমিয়ান ঘর থেকে বের হয়ে যান, কিন্তু ঠাস করে দরজা লাগানোর জন্য আমাদেরকে দরজার মধ্যে কিছু একটা যেন ত্রুটি হয়েছে। হুট করে ইউজিনের ধোয়া থেকে চিৎকার করে আগুন আগুন বলে ওঠে। সবাই গ্যাস থেকে বাঁচতে মুখে তোয়ালে নিয়ে দরজা থেকে এগিয়ে যায়, কিন্তু মৃত্যুর মুখে এসেও তাদের দরজা খোলে না। ধোয়া আরো বাইরে বাড়িতে থাকা বাচ্চাদের নিয়ে অর্ষা ভীষণ চিন্তা পড়ে যান। উনি হাতে নিয়ে আসেন দরজা চিটকিনে ভাঙার জন্য, কিন্তু সেটা ভাঙতে গিয়ে ওনার কোমরটাই মুচড়ে যায়। কিমিয়ান এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। না বলে কিমিয়ান তুই 3বার বিয়ে করেছিস, জীবনে অনেক ঝড়ঝাপটার সামনে এসেছিস, আশা করি তুই এটাও পারবি। পরে অনেক কষ্ট করে কিমিয়ান হাতুড়ি দিয়ে পুরো দরজাটা ভেঙে ফেলেন। সবাই তারপর বের হয়ে আসে, কিন্তু সেই দরজা খোলার আগে বোঝা যায় যদি বাইরে গ্যাস থাকে তাহলে সবাই মারা যেতে পারে। অর্ষা বলেন আমার জীবন এমনিতে শেষ হয়ে আসছে, আমি আগে যাবো। নারা এটা মানতে পারে না, তারা কান্না করতে শুরু করে। দরজা খোলার আগে একজন স্টাফ এসে জানায় এই হারামজাদা নিচতলা বসে রান্নাঘরে না গিয়ে বারান্দায় বসে রান্না করতেছিল, তার থেকে এই দোয়া হয়েছে। তারা সবাই আবার আনন্দে বসবাস করতে শুরু করে। কুহি এখনো বুঝতে পারছিল না তাকে আসলে কান্না কি কেমন পছন্দ করে, তবে সে তার বাবা মাকে চিঠি লিখে জানায় সে যেখানে আছে সেখানে ভালোই আছে। পরিশেষে সবাই একটা গ্রুপ ছবি তোলে, কিন্তু ছবি তোলার আগে কিমিয়ানের বমি বমি হতে থাকে। নারা অবাক হয়ে বলে এটা সত্যি না তো? কিমিয়ান তারপর তারিখ গুনে নার্ভাস হয়ে যায়। এই বুড়ো বয়সে নাকি অর্ষাদের সন্তান হবে, এটা বুঝতে পেরে নারা সেখানে অজ্ঞান হয়ে যায়। এর মধ্যে দিয়ে শেষ হয় আমাদের আজকের ড্রামা। এরকম ফানি কমেডি